এটা অনেক সহজ একটা অধ্যায়, ঠিক আছে? সূচক লগারিদম অনেক সহজ, কঠিন কিছু না। এখানে তোমাদের সূত্রগুলা একটু খালি মনে রাখতে হবে, ঠিক আছে? এখানে যে সূত্রগুলা আছে, সূত্রগুলাই মেনলি মুখস্থ করলে সব অঙ্ক তোমরা করতে পারবা। সূচক, হ্যাঁ, এখন সূচকের ক্ষেত্রে এখন সূচকের ক্ষেত্রে এইসব জিনিসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, এখানে একটা সংখ্যা থাকে, তার উপরে হচ্ছে পাওয়ার থাকে, ঠিক আছে? যেমন হচ্ছে তোমার ধরো এ একটা সংখ্যা, এ একটা সংখ্যা, এর উপরে তোমার ধরো পাওয়ার আছে, এরকম এ একটা সংখ্যা, এর উপরে ধরো পাওয়ার আছে, যেমন এই পাওয়ার 2 থাকতে পারে, 3 থাকতে পারে, আমি যেটাকে এম এন দিয়ে বোঝার জন্য যা সূত্র, যা এক্স ওয়াই যা ইচ্ছা তাই দিতে পারো। এখানে একটা সংখ্যা, মানে এটা ধরো 2 আছে, 2 এর উপরে 3 আছে, এরকম একটা সংখ্যা। তাইলে এটা 2 আছে, 2 এর উপরে তোমার হচ্ছে 4 আছে, এরকম। এটা হলো একটা সংখ্যা। এখন সূচকের ক্ষেত্রে সবসময় যোগ, মানে যদি গুণ থাকে যোগ করতে হয়, ভাগ থাকলে তোমার বিয়োগ করতে হয়, এটা তো জানোই। এখন এই দুইটার মাঝখানে যদি আমার যোগ থাকতো, তাইলে এর পাওয়ার গুলা বিয়োগ না, মানে হচ্ছে ধরো তোমার এই দুইটার মধ্যে হচ্ছে তোমার গুণ চিহ্ন আছে, ঠিক আছে? মানে গুণ হলে তো বাড়বে, গুণ হলে সবসময় বাড়ে না, তাহলে নিশ্চয়ই এর পাওয়ার গুলাও বাড়বে, তাহলে পাওয়ার বাড়লে সবসময় আমার হচ্ছে উপরে এম যোগ এন হবে, ঠিক আছে? এটা যদি এইভাবে থাকে তার মানে পাওয়ার গুলো গুণে হয়। আবার যদি এটা ভাগে থাকে, যেমন এ এম ভাগ এ এন, তাইলে যেহেতু দুইটা সংখ্যা এক, কিন্তু উপরের পাওয়ার, আর যেহেতু ভাগ আছে, ভাগ মানে কি হবে, কমবে না? ভাগ মানে হচ্ছে সবকিছু কমবে, তার মানে পাওয়ার গুলা বিয়োগ হবে, তাহলে এটার ক্ষেত্রে হয় এ এম মাইনাস এম হয়, ঠিক আছে? যদি দুইটা সংখ্যা একই থাকে আর পাওয়ার গুলা ভিন্ন থাকে এবং এদের মাঝখানে গুণ চিহ্ন থাকে, তার মানে এরা হচ্ছে বাড়বে, তাহলে সেক্ষেত্রে প্লাস দিবা। আর যদি ভাগে থাকে, ভাগটা এরকমও মাঝখানে ভাগ থাকতে পারে, অথবা ভাগটা এরকমও থাকতে পারে, একই কথা, ঠিক আছে? উপর নিচ থাকতে পারে, অথবা এইভাবে পাশাপাশি ভাগ থাকতে পারে, তার মানে পাওয়ার গুলা তোমার বিয়োগ হবে। হ্যাঁ 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 দিয়ে দিচ্ছি, সূত্রগুলো পরপর আমি বলে দিচ্ছি, এমনিতেই বোঝালাম যে এরকম গুণ হলে নিশ্চয়ই বাড়বে, এই জন্য তুমি প্লাস করবা, আর ভাগ হলে মনে করবা যে একটাকে আরেকটা দিয়ে ভাগ করলে তো কমে, তাহলে মাইনাস চিহ্নতে কমে, এই জন্য মাইনাস করবা। তাহলে সূত্রগুলা কি হবে দেখো, 1 নম্বর সূত্র লেখো, এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন, এটার সূত্র হয় এ টু দি পাওয়ার এম প্লাস এন হবে, ঠিক আছে? দুইটার পাওয়ার যদি একই সংখ্যার যদি গুণের মধ্যে থাকে, তাহলে ওর পাওয়ার গুলা হচ্ছে তোমার সবসময় যোগ হয়। তারপরে যদি দুইটার পাওয়ার ভাগে থাকে, যেমন এইটা বাই এইটা ভাগে থাকে, তাহলে এটার ক্ষেত্রে সবসময় পাওয়ার গুলা বিয়োগ হয়। আচ্ছা, তারপরে দেখো, তারপরে ধরো দুইটা সংখ্যা আছে এ আর বি, এর উপরে একটা পাওয়ার আছে, তার মানে এই পাওয়ারটা দুইটার উপরেই আছে, তার মানে আমি পাওয়ারটাকে গুণ করে দেবো। এটা যদি কোনো একটা পাওয়ার দুইটার উপরে থাকে, তাহলে এ এন হয়, বি এন হবে, ঠিক আছে? দুইটার উপরে থাকে। আবার এটা যদি নিচে নিচে থাকতো, ধরো এরকম ভাগের উপরে এন আছে, তাহলে এটার ক্ষেত্রেও উপরে একবার এনটা গুণ হতো, নিচে একবার এনটা গুণ হইতো। দেখতে পারছো তোমরা? তারপর ধরো এখানে একটা তোমার এখানে একটা পাওয়ার আছে, এর উপরে আরেকটা পাওয়ার আছে, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ারটা হচ্ছে তোমার গুণ হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা মনে রাখবা, আর কোনো কিছুর উপরে পাওয়ার যদি হচ্ছে তোমার 0 হয়, ঠিক আছে, তাহলে সেটা সবসময় 1 হবে। এই ক্ষেত্রে এ অবশ্যই নট ইকুয়াল টু 0 হতে হবে, ঠিক আছে? এই ক্ষেত্রে এ নট ইকুয়াল টু
জিরো হতে হবে। এটা যদি জিরো হয় সেক্ষেত্রে কিন্তু একটা অসংজ্ঞায়িত মান হয়ে যায়। সবসময় এ এটার ক্ষেত্রে নট ইকুয়াল টু জিরো। এটা বললাম এই জন্য কারণ এটা এমসিকিউ অনেক সময় থাকে যে এর এর টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু 1 কখন হতে পারে। তখন বলতে পারে যে এ ধনাত্মক সংখ্যা হলে, এ ঋণাত্মক সংখ্যা হলে, এ নট ইকুয়াল টু জিরো হলে, বা এ ঋণাত্মক সংখ্যা হলে, এইভাবে কয়েকটা মান দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে অনেক সময় এটা এই জন্য বলে দিলাম যে এ নট ইকুয়াল টু জিরো হলে এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু সবসময় 1 হয়, বা কোনো কিছুর উপরে জিরো পাওয়ার মানে হচ্ছে তার মান 1 হবে। সে রহিমের উপরে জিরো হোক, করিমের উপরে হোক, এক্স এর উপরে হোক, ওয়াই এর উপরে হোক, যার উপরে জিরো হবে তার মান হবে 1। এবার দেখো, এখন যদি এটার উপরে পাওয়ার -1 থাকে, ঠিক আছে, পাওয়ার -1, মাইনাস মানে সবসময় আমি মনে করবো যে ওইটা নিচে আছে, ঠিক আছে, 1/a যদি -1 থাকে, ঠিক আছে, তাহলে যদি a টু দি পাওয়ার n থাকতো, -n থাকতো, তার মানে এর মান হবে 1/a টু দি পাওয়ার n, ঠিক আছে। আবার এটা যদি এইরকম থাকতো, আমি এইরকম লিখতে হলে নিচেরটাকে উপরে আনলে সবসময় মাইনাস দিব। এরপরে দেখো, যদি রুট থাকে, যদি রুট থাকে, ঠিক আছে, যদি রুট থাকে আমরা রুটকে তুলে দিলে সবসময় আমরা হাফ লিখি। দেখো, যদি আমাদের রুট থাকে আমরা রুটকে তুললে সবসময় হাফ লিখি। আবার যদি রুটের উপর কোনো সংখ্যা থাকবে, যেমন 3 থাকতো, ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে আমরা হাফ তো থাকেই, এই 3 আবার এর সাথে গুণ হয়, তাহলে এর উপর 3/2 হবে, ঠিক আছে। এটা হচ্ছে সূত্র। যদি এরকম n থাকে তাইলে যেটা থাকবে সেটা বাই এটা হবে, ঠিক আছে, যেমন রুট তুললে সবসময় এটা হবে, আর যদি n থাকে বা যে কোনো সংখ্যা থাকে সেক্ষেত্রে ওই সংখ্যাটা হচ্ছে বাই হবে তুলে দিলে। যেমন তোমার 3√a থাকলো, তাহলে a = 1/3 হবে। দেখা যায় তোমাদের বোর্ড? আচ্ছা, রুট গেল। আমরা কি এটা মুছে দিব? মুছে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এই পাশ থেকে মুছি। তারপরে দেখো, তারপরে যদি কোনো কিছুর উপরে পাওয়ার, যেমন m/n, হ্যাঁ, এইটার উপরে পাওয়ার তোমার আছে হচ্ছে -p আছে। এখন আমি যদি কোনো কিছু পাওয়ার মাইনাস থাকে, আমি এটা পাওয়ার যদি প্লাস করতে চাই তাহলে আমার মাঝখানের সংখ্যাটা উল্টাই যায়। যেমন আমি যখন মাইনাসের ক্ষেত্রে লিখতেছিলাম যে n টু দি পাওয়ার -1 আছে, সেক্ষেত্রে আমি 1/n লিখতে পারি, ঠিক আছে, এরকম। তো এটা মাইনাস হলে এটা উল্টাবে না, 1 যেহেতু ওখানে শুধু n ছিল বলে 1/, হয়েছে, আর এখানে যেহেতু এটা আছে তাহলে এটা নিচে যাবে, এটা উপরে যাবে, তাহলে আমি হচ্ছে n/m হবে টু দি পাওয়ার p হবে। এক কথা হচ্ছে পাওয়ার মাইনাস থাকলে আমি পাওয়ার যদি প্লাস করতে চাই ভিতরের সংখ্যাটা হচ্ছে উল্টাই যায়। তাহলে m/n টু দি পাওয়ার যদি -p থাকে, আমার ভিতরের সংখ্যাটা n/m টু দি পাওয়ার p হবে। তারপর আরেকটা সূত্র দেখো, তোমার যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y হয়, হ্যাঁ, যদি এইটা হয় মানে দুইটা সংখ্যা এক থাকে তাহলে x ইকুয়াল টু y হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা কথা, হ্যাঁ। যদি দুইটার তোমার এই সূচক এক হয়, উপরে যদি a এবং b দুইটা সংখ্যা এক হবে কিন্তু এদের পাওয়ার গুলো আলাদা হলে x টু দি পাওয়ার y হবে। আর একটা হচ্ছে তোমার, আর যদি পাওয়ার তোমাদের এক হয়, যেমন a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x হয়, তাহলে সেক্ষেত্রে তোমার a ইকুয়াল টু b হবে। মানে দুইটা যদি মিলে যায় তাহলে বাকিটা এরকম হবে। যেমন দুইটার ক্ষেত্রে সংখ্যা একই আছে, তাইলে ওই দুইটা আমি বাদ দিয়ে দিলে x ইকুয়াল টু y হবে। আবার দুইটার ক্ষেত্রে তোমার পাওয়ার একই আছে, এর জন্য পাওয়ার গুলা কাটাকাটি করলে তোমার a ইকুয়াল টু b থাকবে। শেষ। এগুলা হলো তোমার সূচকের ক্ষেত্রে সূত্র, আর কোনো সূত্র নাই। এখন এইগুলাই হচ্ছে তোমার অঙ্ক দিবে, অঙ্কতে তোমার ভেঙে টেঙে করতে হবে। সাউন্ড হচ্ছে কার? কার ফোনে সাউন্ড হয় এরকম? তনিমা আরবি। রবিকে
এখন তোমরা তোমাদের সূচক এবং লগারিদম এখানে হচ্ছে তোমার অনুশীলনে যাও, বইটা বের করো, বইটা বের করে অনুশীলনীতে যাও, ঠিক আছে? প্রথমে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান দেওয়া আছে, এখানে 1 নাম্বারটা দেওয়া আছে। আমি এগুলা মুছে দিলাম, হ্যাঁ। এখন দেখো এখানে 1 নাম্বার কি বলা আছে, এখানে 1 নাম্বারে বলা আছে 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার কত হচ্ছে 5 বাই 3 টু দি পাওয়ার 6, এটা বের করতে বলছে। তাহলে একটু আগে আমরা কি জানলাম, যদি তোমার সেম সংখ্যা হয় এবং পাওয়ার গুলো গুণে থাকে তাহলে আমার বাড়বে, তার মানে যোগ হবে, তার মানে এর উপর পাওয়ার কত আছে 3 প্লাস 5 হবে, আর নিচে আছে তোমার 3 টু দি পাওয়ার 6, তাহলে কত হচ্ছে তোমার 5 আর 3 8 আর নিচে 3 টু দি পাওয়ার 6। এখন আবার কি বললাম, যদি ভাগে থাকে তাহলে পাওয়ার গুলো উপরে আনলে বিয়োগ হয়ে যায়, তার মানে 3 টু দি পাওয়ার 8 মাইনাস 6, তাহলে 3 স্কয়ার, তাহলে 3 স্কয়ারে কত হয় 9 হয় অ্যানসার। এরপর 2 নাম্বার কি বলছে, সেম রকম 2 নাম্বার হচ্ছে 5 টু দি পাওয়ার 3 আছে, দেখো দেখো 2 নাম্বার কি আছে 5 টু দি পাওয়ার 3 ইন্টু 8 বাই তোমার হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 125। এই ক্ষেত্রে কিন্তু তোমার কিউব এবং 4 পর্যন্ত মানগুলো বিভিন্ন সংখ্যার জানতে হবে, যেমন হচ্ছে আমার 2 স্কয়ার সমান 4, তারপর 2 কিউব সমান 8, তাই না? তারপরে 2 4 সমান 16 না, তারপর 2 5 সমান কত 64 মনে হয়, তারপরে আবার 3 স্কয়ার সমান 9, 3 কিউব সমান তোমার 27, তারপরে হচ্ছে 3 3 9, 3 9 27, তারপর 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হয় 127 না কত হয় জানো? আপু 2 টু দি পাওয়ার 5 সমান 32, 64 না। এরকম কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলো আছে, হ্যাঁ ওইটা হচ্ছে জানতে হবে। আবার 5 এর ঘরে হতে পারে, যেমন 5 স্কয়ার সমান 25, তাই না? তার 5 কিউব সমান 125, এগুলো তো জানোই। তাইলে এখানে হচ্ছে এইভাবে তোমাদের ভাঙতে হবে, সব সময় ছোট সংখ্যাতে আনতে হবে। এটা দেখো 5 আছে আর এটা 8 আছে, তার মানে 8 কে আমরা কি করতে পারি 2 টু দি পাওয়ার কিউব লিখতে পারি না, এটা সমান তো 8 হয়, ঠিক না? হ্যাঁ আবার 2 টু দি পাওয়ার 4 ইন্টু তোমার 125, 125 কিসের উপরে হয় 5 এর উপরে কিউব দিলে। এখন আমি একই সংখ্যাগুলো একদিকে আনি, এখানে দেখো 5 আছে আর 2 আছে, এটা 5 আর এটা 5 আছে, তার মানে উপরের পাওয়ার গুলা যদি উপরে আসে তাহলে মাইনাস হবে, ইন্টু 2, 2 এর উপর কত আছে 3 ছিল আর এখানে 4 ছিল, তাহলে 5 টু দি পাওয়ার 0 হবে গুণ 2 টু দি পাওয়ার মাইনাস 1। দেখো তার মানে কোনো কিছুর উপরে তোমার 0 হলে কি হয় 1 হয়, তাহলে 1 হবে, আর আমি এটা মাইনাসের জন্য তোমার হাফ হয়ে গেল, মাইনাসটা উপরে চলে আসলো হাফ হয়ে গেল, তাহলে আমার অ্যান্সার হবে হাফ। ম্যাম দ্বিতীয় লাইনটা একটু বুঝাই দেন। কোনটা? দ্বিতীয় লাইনটা। দ্বিতীয় লাইনটা ম্যাম সূচকের ক্ষেত্রে কাটাকাটি করা যায় না? না না, সূচকের ক্ষেত্রে কাটাকাটি করা যাবে না, সূচকের ক্ষেত্রে কাটাকাটি করা যায় না। এটা অঙ্কটা এরকম, এটা তো সূচক মানে হচ্ছে তোমার পাওয়ার গুলা দিয়ে আমার কাজ করা, ঠিক আছে? এটা যদি নরমাল গসাগুর অঙ্ক হইতো তাইলে তো আমি সমাস এমনই করতে পারতাম যে 3 5 3 125 125 125 কেটে দিলাম, 8 8 কেটে গেল, ঠিক আছে, এরকম করে আমার অঙ্ক হয়ে গেল। এটা হচ্ছে তোমার কি বলে পাটিগণিতের অঙ্ক হয়ে যাবে, যেহেতু আমি নিয়ম আছে না এক একটা অঙ্ক করার, সেই নিয়মের, ঠিক আছে? এটা সূচক আর লগারিদম,
এটাকে তো আমি নর্মালও করতে পারতাম, কিন্তু এটাকে আমার সূচক দিয়ে করতে হবে, এই সূচক দিয়ে অঙ্কটা ভাঙতে হবে। এটা বুঝতে পারোনি 2 নম্বর লাইনটা? জি ম্যাম, বুঝতে পেরেছি। জি ম্যাম, বুঝছি। একই সংখ্যার পাওয়ার গুলা উপরে আসলে মাইনাস হবে, তাইলে আমার এখানে 3 আছে, 3টা উপরে গেলে -3 আছে, এখানে হচ্ছে তোমার -4। ম্যাডাম কাটাকাটি করলেও মানের পরিবর্তন হবে না। না, তাহলে এই যে 3 থেকে 3 বাদ দিয়েছে, আর এখানে 3 থেকে 4 বাদ দিলে -1 থাকছে, হাফ মানে হচ্ছে উপরে চলে আসলো। দেখো 3 নাম্বারটা তো সহজই আছে, আমি 3 নাম্বারটা বুঝছো, করাই দিব না 4 নাম্বার দেখাবো? দেখো 4 নাম্বারটা দেখো, এখানে বলছে 3√7 স্কয়ার ইন্টু 3√7/√7। হ্যাঁ, এখন একটু আগে আমি পড়াইছি না, রুট থাকলে কি হয়, তোমার সবসময় হাফ হয়। যেমন রুট এ আছে, তাহলে তোমার a⁻½ হবে, মানে এখানে কিছু দেওয়া নাই মানে ধরতে হবে 2 আছে, আর যদি এখানে কোনো সংখ্যা থাকে n থাকে তাহলে সেইটা হবে, ঠিক আছে, 1 সেই nটা হবে। তাইলে হ্যাঁ, কোথায়, এখানে না, এটা তো হচ্ছে তোমার ভিতরে আছে, দেখো তুমি আগে দেখো। এখন তোমার এই যে এই সংখ্যাটা আছে, এখন আমার হচ্ছে আমি রুটটা তুলে দিব, এখানে তো 7 স্কয়ার আছেই দেখো, আর এখানে আমার রুট তুলে দিলে আমার কত হয়, রুট তুলে দিলে আমার হচ্ছে 1/3 হবে। এই যে n যে সংখ্যাটা থাকে এটা 1/3 হবে, তাহলে এটা তো ছিলই আমার, এটা আগেই ছিল, পরে আমার এটা তুলে রুট তোলার জন্য 1/2 হলো। এখানেও সেম দেখো 7 আর রুট তুলে দিলে আমার 1/3, ঠিক আছে। আবার এটার ক্ষেত্রে 7 দেখো রুট তুলে দিলে কত হচ্ছে, হাফ হচ্ছে, যেহেতু কেউ না থাকলে আমি রুট তুলে দিলে হাফ হবে, আর যে থাকবে সেটাকে আমি নিচে দিব। এখন যেহেতু দুইটা পাওয়ার আছে, এই দুইটা একসাথে আছে, তাহলে গুণে আছে, তাহলে কত হচ্ছে, উপরে হচ্ছে তোমার 7 2/3 ইন্টু হচ্ছে 7 1/3 বাই হচ্ছে 7/2। এখন পাশাপাশি গুলা হচ্ছে তোমার যোগ হয়, নিচেরটা হচ্ছে তোমার বিয়োগ হয়। এখন যেহেতু তিনটারই হচ্ছে তোমার সেম, যেমন এটা এক্স, এটা এক্স, এটা এক্স, তিনটার হচ্ছে সেম, তাহলে আমার পাওয়ার গুলো সব হচ্ছে, যেহেতু এটা গুণে গুণে আছে, মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে এর আর এর পাওয়ারটা যোগ হবে না, তাহলে এর আর এর পাওয়ারটা যোগ হবে, তাহলে 7 এর উপরে 2/3 যোগ 1/3, আর নিচে 7/2। অথবা তুমি যদি আরো চাও তুমি এটাকে একবারে এখানে মাইনাস দিয়ে লিখতে পারো, ঠিক আছে, আমি পরের লাইনে করতে পারি, অথবা এটাকে আমি এখানে মাইনাস দিয়ে লিখতে পারি। যেমন এখানে যদি আমি আবার -1/2 দিয়ে দিতাম তাহলে কিন্তু কোনো সমস্যা হইতো না। এখন আমি সেই ছোটবেলার লসাগু গসাগু করি, তাইলে 7 বাই তোমার 3 3 3ই হলো, আর উপরে 2 আর 1 3 হলো, আর নিচে 7/2, তাহলে 3 আর 3 কেটে গেল, কেটে গেলে কত হচ্ছে, 7 0 হচ্ছে, আর নিচে 7^2 হচ্ছে। এখন 7 0 মান কত, 7 0 মান 1। আর আমি যদি তোমার এই যে হাফটাকে তুলে দিয়ে রুট বসাই, রুট বসাইতে পারি না, এতক্ষণ কি করলাম, যে রুটের বদলে আমি হাফ বসাচ্ছিলাম, তাইলে এই রুটটা বা 7 এটার এটা তো একই কথা, একই কথা না। তাহলে অ্যানসারে দেখো, এখানে আমার দেখতে হবে যে অ্যানসারে কি আছে, এখানে আমার অ্যানসার তোমার ও দাঁড়াও। দেখো এখানে হচ্ছে 7 3/3 ছিল, আর এখানে হচ্ছে 7/2 ছিল, তাহলে এখানে 3 3 কেটে গেলে 7^1 থাকলো, মানে কিছু থাকলো না, এখানে 7/2 থাকলো, তাইলে আমি উপরের পাওয়ারটাকে হাফে মাইনাস করলাম, লসাগু করলে হচ্ছে 2 1 এ 2 -1, তার মানে হচ্ছে তোমার 7^2, এক কথা হচ্ছে √7 आंसर। জি ম্যাম, তাই তো বলি যে হচ্ছে কাটাকাটি করে 0 হওয়ার তো কথা না না, 1। ওখানে ওখানে হয়েছিল। জি ম্যাম, এখন ঠিক আছে। এখন 1 মাত্রা 0 ধরা হয়েছিল ভুল করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমরা একটু নিজেরা কয় নাম্বার করো, তোমরা একটু 5 নাম্বারটা করো তো।
অনুশীলনটা না দেখে 5 নাম্বারটা করতে থাকো। মাইনাস মানে হচ্ছে বাই, হাফ হয়ে যাবে, যেটা থাকে সেটা নিচে চলে যাবে। তার মানে এখানে প্রথমে আমি মাইনাস তুলি, এটা হাফ প্লাস এটা তুললে 1/5 হচ্ছে, তার মানে এর উপরে আবার -1 আছে, তার মানে আমার এটা যা হবে এটাকে আবার আমি উল্টাবো। তাহলে এটা লসাগু করো। ম্যাডাম 10/7 হয়েছে। হ্যাঁ হয়ে গেছে। ওই দেখে 10/7। আচ্ছা তাহলে হচ্ছে তোমরা এটা হয়ে গেল, তাহলে তোমরা পরেরটা করো, 7 নাম্বারে যাও একবারে। ম্যাম বইয়ের অঙ্ক বাদে আপনি যে অন্য অঙ্ক দেন। কোনটা? হ্যাঁ, বই দেখে বইয়ের দেখে বাদ দিয়ে আপনি অন্য দেন। ম্যাম বই আচ্ছা। দিতেই তো বলা যাচ্ছে এগুলা। হ্যাঁ আজকে তোমাদের প্রতিদিন বইয়ে নাকি তোমরা সলভ করতে সমস্যা হয়, সবাই বলতেছে যে বইয়ে পরে বাসায় যে প্রবলেম থাকতেছে, সলভ করতে পারছে না। এজন্য আমি মনে করছি যে আজকে ফার্স্টে বইগুলো করাবো, যাতে তোমাদের সলভটা কমপ্লিট হয়ে যায়, তারপরে আমি কয়েকটা অঙ্ক দেখাবো, ঠিক আছে? ম্যাম আপনি যাতে- বইয়ের গুলো করেন আর আমাদেরকে বইয়ের বাইরে কোনো কিছু করতে দেন। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার তোমরা হচ্ছে অনুশীলনে আসো, এখানে তো করাই আছে, এই জন্য তোমরা সহজে ধরতে পারছো, কিন্তু অনুশীলনে যে যাও ওখানে করা নাই। অনুশীলনতে চলে যাও, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ওখানে চলে যাও, ঠিক আছে? ওখানে দেখো প্রথম অঙ্কই বলা আছে যে কোন শর্তে a⁻0 = 1 হবে, তাহলে আমি ওই যে তখন বলছি না যে ≠ 0 হলে। এরপরে এই যে 2 নাম্বারটা করো। দুই নাম্বারটা করো। কোনটা? 5। 2 আর 5 তো এক, এটা করা লাগবে না। ও একটু আগে করলা যেটা। হ্যাঁ, সেম অঙ্ক। আচ্ছা তাহলে এখন হচ্ছে তোমরা 3 নাম্বারটা করো। ম্যাডাম একটা নির্দিষ্ট করে দেন ম্যাডাম, অঙ্ক তুলিচ্ছি না, করার সময় হচ্ছে না। আচ্ছা আচ্ছা 3 নাম্বারটা এখন করি। 2 নাম্বারটা তো হয়ে গেল, একটু আগে যেহেতু 5 নাম্বারটা করছো, 2 নাম্বারের নিয়মটা করো। এই 3 নাম্বারটা করো। 3 নাম্বারে কি আছে? a⁻q - r = a⁻r + p সমান কত? আচ্ছা শুনো, এখানে হচ্ছে তোমার মনে হয় একটু ভুল আছে, এখানে সমান চিহ্ন দেওয়া আছে না, এটা হয়তো প্লাস চিহ্ন হবে। যেহেতু যদি সমান হইতো, আমরা কি জানি দুইটা যদি পাওয়ার সমান, এই মান সমান হয়, উপরের পাওয়ার দুইটা সমান হয়, তার মানে q - r = তোমার r + p হবে। তাহলে এইগুলোকে এই পাশে আনলে, যেমন q - r এই পাশে আনলে -r - p = 0, তার মানে তোমার হ্যাঁ এটা তো এখানে কাটাকাটি যেহেতু হবে না। তোমার সূত্র দেখো এখানে হ্যাঁ, a⁻ এর মান দেওয়া আছে, তাই না? তার মানে তোমার এখানে একটু ভুল আছে বইয়ে, এটা হচ্ছে তোমার প্লাসের চিহ্ন একুয়ালের হবে, জায়গায় প্লাস হবে। সমান চিহ্ন আছে না, ওখানে তোমার প্লাস হবে। হুম আপু কোনটা? হয়ে গেছে এইটা। হয়ে গেছে এটা না? হয়ে তাহলে আমার প্লাস চিহ্ন মানে হ্যাঁ, উপরের ম্যাম। পাওয়ার গুলা প্লাস, অথবা তোমার হচ্ছে এখানে গুণ। না, এখানে আমরা এ কমন নিব, দুইটা এ। কি সমান সমান এ দুইটা কমন এর মধ্যে নিছো? একটা এ কমন নিলেও তো হচ্ছে। হ্যাঁ ম্যাম। আপু যোগ করলেও তো হয়, আমরা এ কমন নিব, নিয়ে হচ্ছে q - r + p। হ্যাঁ তাও তাহলে হয়, এই পাশে নিয়ে আসো। হ্যাঁ, নিয়ে আসছি। একুয়াল থাকলেও হয়, ওইটা প্লাস চিহ্ন থাকলেও হয়। হ্যাঁ এখানে সূচকের সূত্রে তো তোমার হচ্ছে ধরো a⁻x = a⁻y হয়, সূচকের সূত্রে এটা বাদ হয়, x = y হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে সূচকের সূত্রের ক্ষেত্রে।
আর যদি আমরা ওই যে তোমার বীজগণিতে একটু আগে করছিলাম যে সরল করো, সমাধান করো, তারপর তোমার হচ্ছে ই করো, ওইগুলা ক্ষেত্রে করছিলাম না, ওইগুলার ক্ষেত্রে হচ্ছে তোমার এই নিয়মে করা যাবে। যেমন এ কমন নিয়ে এই পাশে আসলে তোমার উপরে উপরে যেগুলো আছে না, কমন নিলে পাওয়ার পর গুলা যোগ হয়ে যাবে। সূচকের সূত্র অনুযায়ী ওইটাতে হচ্ছে তোমার হচ্ছে না। আচ্ছা, এরপরে তোমার পরের অঙ্কটা দেখো, 4 নাম্বার অঙ্কটা। 4 নাম্বার দেখো করতে পারো কিনা। 4 নাম্বারে কিন্তু সমান দেওয়া ম্যাডাম আছে। ম্যাডাম এটা তাহলে কিভাবে হয়? এটা তো প্রশ্ন মনে হয় ভুল আছে 4 নাম্বার। 4 আপনি নাম্বারে তো ভুল বললেন বলতে আপনি মাত্র হ্যাঁ, সূত্র লিখে না, দিলেন না? আপনি বললেন পাওয়ার যদি সমান হয় তাহলে সূচকের মান সমান, কিন্তু এখানে তো পাওয়ারের মান সমানই দেয়া আছে, না না, কিন্তু সূচক ওখানে তো অঙ্কে তো পাওয়ার দিয়েছিল, এখানে তো অঙ্কের দুইটা আলাদা আছে, ঠিক আছে। দেখো এখানে হচ্ছে তোমার 4 নাম্বারে কি বলা আছে, 2 টু দি পাওয়ার টুয়াইস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার টুয়াইস এক্স মাইনাস 6 আছে। এখন আমি যদি এটা ওই সূত্র অনুযায়ী 2 ইকুয়াল টু 3 লিখি, হ্যাঁ, আমার অ্যান্সার 2 ইকুয়াল টু 3 তো আর কখনো হয় না। এখানে যদি এক্স থাকতো, এক্স ইকুয়াল টু 3 লিখতে আমার অ্যান্সার হয়, হ্যাঁ, একবারে বাড়াই যাচ্ছে 3 অ্যান্সার হতো। কিন্তু এখানে তোমার দেখো আমি কি করতে পারি, এখানে আমি এইটা বাই এইটা লিখতে পারি, টুয়াইস এক্স মাইনাস 6 বাই 3 টু দি পাওয়ার টুয়াইস এক্স মাইনাস 6, এটাকে এই পাশে আনতে পারলি, আনতে ওই পাশে 1 থাকতেছে। দেখো জিনিসটা, আমি এটাকে তোমার এই পাশে আনলাম, ঠিক আছে, তাহলে ওই পাশে আমার 1 থেকে গেল ভাগ করলে। 1 এখন কিভাবে আমি থাকে? এখন 0 হয় না? হ্যাঁ, এখানে 1 কিভাবে থাকে? কেউ নাই বলে 1 আছে, এটা তো আমি ভাগ করে এই পাশে নিয়ে আসছি। ওখানে তো 0 থাকার কথা ম্যাম। হ্যাঁ 0 হবে। x ইকুয়াল টু যদি y হয়, বা x বাই y ইকুয়াল টু কি কখনো 0 হয় না, হচ্ছে x বাই y ইকুয়াল টু 1 হয়? 1 হয়। বলো। মানে x/y হলে আপনার 1 হবে, আর x 1 মাইনাস হবে y না, হলে 0 হবে। তাহলে আমি এটাকে এই পাশে যদি আনি, আমার 1 পড়ে থাকলো, ওখানে কেউ নাই মানে আমার হচ্ছে 1 পড়ে আছে, 0 তো নাই। 0 হচ্ছে যদি কাটাকাটি হইতো বা কোনো কিছু হয়ে 0 থাকতো। যদি বিয়োগ করা হয় তাহলে 0 হবে। হ্যাঁ, আমি জাস্ট নরমাল ভাগ অনুযায়ী এটাকে আমি এই পাশে আনলাম, তার মানে আমার হচ্ছে 0 মান থাকতেছে, মানে 1 থাকতেছে, ঠিক আছে। 0 এটা হবে না, এটা ভুল, তার মানে 1 থাকলো। এখন আমার দেখো দুইটার উপরে 2 টু দি পাওয়ার x মাইনাস 6 আছে, তাহলে আমি 2/3 টু দি পাওয়ার যদি আমি হচ্ছে টুয়াইস x মাইনাস 6 লিখি, এটা কি একই কথা না অন্য কথা? একই কথা না? একই কথা, হ্যাঁ, একই কথা ম্যাম। আচ্ছা। এখন আমি আমার সূত্র সুবিধার জন্য দেখো আমি লিখতেছি, এখানে লিখলাম 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 0 পাওয়ার দিলাম, এটা কি কোনো সমস্যা? না, না এটার মান তো 1। 1 হয় না? এখন দেখো এবার আমি সূচকের সূত্র ফেলতে পারলাম যে দুইটার মান একই আছে, তাইলে আমার উপরেরটা ইকুয়াল টু নিচেরটা হবে। হুম দেখো তাইলে আমার এখানে কি হচ্ছে, টুয়াইস x মাইনাস 6 ইকুয়াল টু 0 হবে। দুইটা যেহেতু একই আছে, আমার সূচকের সূত্র অনুযায়ী যেমন a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y হয়, তাহলে আমার x ইকুয়াল টু y হয়। হ্যাঁ, x তাহলে হবে। আমার যেহেতু এই দুইটার মান একই আছে, তাহলে 2x মাইনাস 6 ইকুয়াল টু 0 হবে। তাহলে 2x ইকুয়াল টু 6 বা x ইকুয়াল টু 6 ভাগ 2 সমান 3 অ্যান্সার। কিন্তু প্রশ্ন তো অপশন মিলছে না? জি। জি ম্যাম। কোন সমস্যা? এই 1 এই যে ভাগ করছে, এই যে x বাই তোমার হচ্ছে যেমন ধরো যে এটা x ইকুয়াল টু y আছে, দ্বিতীয় নম্বর লাইন x ইকুয়াল টু y আছে, তাহলে এটাকে আমি আরেক ভাবে লিখতে পারি না, x আমি ভাগের নিচে দিলাম, তাহলে আমার 1 হলো, সেরকম এই 2x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু যদি এটা থাকে, আমি এটাকে নিচে আনলাম সমান 1 হলো। তারপর যেহেতু দুইটার পাওয়ার একই আছে, এজন্য আমি 2 বা 3 সমান এই পাওয়ারই লিখতে পারি। আবার আমরা জানি যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, এই জন্য আমি সূত্রের সুবিধার জন্য আমি 2/3 এখানেও 2/3 ইকুয়াল টু 0 দিয়েছি, যাতে আমি এই দুইটা বাদ দিতে পারি। বাদ দিয়ে দিলাম, এটা সমান 0 হলো, আমি কাটাকাটি করে হচ্ছে x ইকুয়াল টু 3 মান বাড়াবে। কোনটা? এটা সূত্র, কোনো কিছুর উপরে 0 পাওয়ার মানে কি বললাম, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে এই 1 এর মান আমি এভাবে লিখছি। আচ্ছা, এরপরে 5 নাম্বারটা দেখো। 5 নাম্বার হচ্ছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 ইকুয়াল টু 32 দেওয়া আছে। 2
2x plus 2 equal to 32 দেখো এটা কিভাবে করবা হ্যাঁ ম্যাডাম একই রকম হবে। দেখো এখানে হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার 2 কে যে 32 আছে না 32 কে আমি 2 এর সূচকে বানাও হ্যাঁ 2 এর উপরে কত হলে 2 2 দুগুণে 4 হয় 2 এর উপরে 3 হলে হচ্ছে তোমার তাইলে 2 টু দি পাওয়ার 4 হলে কত হবে 2 আপু 5 2 টু দি পাওয়ার হ্যাঁ 2 to the power 5 হয়। তাহলে 2x plus 2 ইকুয়াল টু এটাকে আমি 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি এটা সমান কিন্তু 32 হয় তাহলে আমার যেহেতু এইটা আর এটা মিলে গেল তাহলে আমি 2x plus 2 ইকুয়াল টু 5 লিখলাম এইটা ইজি আছে ম্যাডাম 3 হবে উত্তর 5 3/2 3/2 3/2 না জি ম্যাম। তাহলে ওইটাকে এভাবে ভাঙে নিবা ঠিক আছে সূচকের অঙ্ক মানে হচ্ছে আমার পাওয়ার বানাই করতে হবে অন্য অঙ্কের মতো না এমনি তো আমি কাটাকাটি করতে পারতাম কিন্তু সূচক মানে সূচক একরকম এর আগে আমি ফাংশন করাইছি একরকম সূচকে আমার আনতে হবে তাহলে 32 কে আমি 2 দিতে পারি এই জন্য আমি একটু আগে স্কয়ার বলছিলাম না 2 দুগুণে 4 2 কিউবে 8 হবে তারপর হচ্ছে তোমার 2 4 এ কত হবে জানো 16 তারপরে 2 5 এ 32 এরকম মনে রাখতে হবে মানগুলা আবার 3 এর ক্ষেত্রে কয়েকটা ইম্পর্টেন্ট 2 3 আর হচ্ছে 5 এই কয়েকটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আচ্ছা পরে আচ্ছা এরপরে তুমি 6 নম্বরে আসো দেখো 6 নম্বর কি বলছে 5 টু দি পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল টু দেওয়া আছে তোমার 125 টু দি পাওয়ার x এটা 5 এর উপরে কিউব এইটা তো ইজি হ্যাঁ এখন তাহলে এটা ইজি এটারে ভাঙতে থাকো মানে 5 এ নিয়ে যাও যাতে আমি দুইটাকে বাদ দিতে পারি তাহলে আমার 5 এর উপরে কত হয় 5 কিউব হয় না আর ওখানে তো x আছে 5 to the power 3 ম্যাডাম 5 তাহলে ক্রস 6 করে ফেলাইছি তাহলে তাহলে আমি এই দুইটা বাদ দিয়ে দিলাম আমার থাকছে কত 2x 3 ইকুয়াল টু 3x 3 তার মানে হয় তাহলে 3 ইকুয়াল টু 3x মাইনাস 2x তাহলে x ইকুয়াল টু 3 3 সহজ আমি এটা আগে করে হ্যাঁ? ফেলাইছি এজন্য আমার 3 হয়েছিল আচ্ছা এরপরে 7 নাম্বারটা করো 7 নাম্বারটা করতে থাকো দেখো 7 নাম্বার আছে হচ্ছে 25 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই হচ্ছে তোমার 5 টু দি পাওয়ার x মাইনাস 1 না তোমরা এক এক করো আর যার করণীয় এটা তোলো আমি করে দিচ্ছি বলো এটা কিভাবে করবা হয়েছে কি মানে হইছে কত হলো 5x + 1 এটা অ্যানসারে দেওয়া আছে করলা কিভাবে ম্যাডাম প্রথমে মানে ম্যাডাম 25 এর উপরে যেটা আছে তার নিচে হ্যাঁ। করছে আপনার মানে 5 এর কি আছে এটা 5x চলো, চলো। -1 এটা ম্যাডাম সবগুলো উপরে তুলে নিছি উপরে তুলে নিয়ে যোগ বিয়োগ করে কেমনে আপনার হবে দাঁড়াইছে উপরে হচ্ছে কেমনে হবে এটা 25 আছে 5 আছে উপরে তুললে কেমনে স্কয়ার হবে করছি 5 স্কয়ার হবে ওখানে হ্যাঁ আমরা তাহলে উপরে 5 আমরা স্কয়ার জানি করছি এটা 5 স্কয়ার সমান x হবে হ্যাঁ -1 বাই হচ্ছে তোমার 5x -1 এটা দেয়া আছে এখন দেখো এখন আমি যদি 5 টু দি পাওয়ার 2 x হচ্ছে না গুণ করলে ঠিক আছে আমি এখন এটাকে সুবিধার জন্য ধরো লিখলাম কিভাবে x2 আর 2x একই কথা হয় না আমি যদি এটাকে এইভাবে লিখি এটা আর এটাকে একই কথা হবে না আলাদা হবে একই কথা একই না 2x আর x2 মানে পাশাপাশি করলে একই এখন আমি সূত্রের জন্য এটা করছি দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার ধরো এর 1 এর উপর কিছু নাই বলে স্কয়ার আছে তাহলে ওর মান তো 1 হবে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b a মাইনাস b তাহলে a প্লাস b a মাইনাস b আর নিচে যেটা আছে সেটাই তাহলে এইটা আর এটা কেটে গেল
আমার তাহলে পড়ে থাকছে কে 5x প্লাস 1 এটা পড়ে থাকছে না জি ম্যাম। কোন x থাকলে এটা তো আমি স্কয়ারের সুবিধার জন্য আমি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র জানি না এই জন্য আমি যদি এটাকে এই 5 স্কয়ার লিখি আর এখানে x এইটার সমান তো হচ্ছে 5 2x হবে এখন এটা যদি আমি না লিখে 5x2 লিখি একই তো কথা গুণের উপরে আছে না এই জন্য আমি এটাকে এক পাশে রেখে স্কয়ার দিয়ে দিছি তার মানে এইটার এটা তুমি যদি গুণ করো এটা ফেরত আসবে না দেখো এটাই তো ফেরত আসবে যেমন 5 দুগুণে 25x হবে এটা ফেরত আসবে না ম্যাম সূচকের ক্ষেত্রে নাকি কাটাকাটি হয় না, বিয়োগ যোগ যোগ বিয়োগ হয়ে যায়, এটা আবার কাটা যোগ গেল বিয়োগ কেন? হয়ে যায় আমি কাটাকাটি করলাম তোমার এই যে এটা তো গুণে আছে দেখো এটা গুণে আছে না এখন তুমি যদি পাওয়ারে করতে চাও তুমি তো এর উপরে 1 পাওয়ার এর উপর 1 পাওয়ার এর উপর 1 পাওয়ার তখন তোমার ওই ফুলটা নিয়ে পাওয়ার করতে হবে আচ্ছা আমি সূচকে এখানে কাটাকাটি হয় না কে না বলছে? তুমি কাটাকাটি ঠিক আছে আমি কাটাকাটি কেন করলাম দেখো তুমি এখানে মাইনাস পাইছো না দেখো তুমি তো এখানে মাইনাস পাইছো তোমার তো এখানে গুণ চিহ্ন নাই ভাগ চিহ্ন নাই হ্যাঁ তুমি এখানে মাইনাস পাইছো এখন তুমি যদি উপরে নিতে চাইতা তাইলে তোমার কিভাবে নিতা ফুলটাকে একটা পাওয়ার ধরা লাগতো এইটা আর এইটা দিয়ে একটা পাওয়ার ধরে তারপর কাজ করতে হতো আমরা তো সবসময় সংখ্যার ক্ষেত্রে করছি যেমন x⁴m বাই x⁴n সেই ক্ষেত্রে আমি x⁴m মাইনাস n করছি কিন্তু এখানে যদি তোমার x⁴n মাইনাস 1 আছে আর x⁴n মাইনাস 1 আছে সেই ক্ষেত্রে তুমি কি করতেছো এইটা আরেকটা সংখ্যা আছে না জি ম্যাম। এটা যদি গুণে থাকতো হ্যাঁ এটা যদি এমন গুণের ক্ষেত্রে থাকতো তাহলে আমি করতে পারতাম যে x নিলাম তারপরে m মাইনাস n করলাম তারপরে গুণ এই 1 আছে 1 এর উপরে 1 মাইনাস 1 পাওয়ার দিলাম এইভাবে গুণে থাকলে করতাম যেহেতু ভিতরে মাইনাস আছে আমি নিশ্চয়ই এখানে মাইনাস কমানো এইভাবে করতে পারবো না জি বুঝতে পারছি। ঠিক আছে এটা গুণে থাকলে করতে পারতাম এখানে মাইনাস আছে না আমাকে তাহলে পুরাটা একটা সংখ্যা ভেবে এর উপরের পাওয়ার হিসেবে হিসাব করতে হতো ঠিক আছে সবসময় আমরা দেখো একটা সংখ্যা মানে নির্দিষ্ট একটা সংখ্যা থাকতে হবে কোনো থাকবে না সেই ক্ষেত্রে আমরা করতেছি এরকম আচ্ছা 8 নাম্বারটা তো সহজই আছে 8 নাম্বারটা করো কত দেয়া আছে 1/3 x দেওয়া আছে ইকুয়াল টু তোমার 81 দেওয়া আছে তাহলে এই যে 1 আছে মাইনাসের ক্ষেত্রে আছে মাইনাসের ক্ষেত্রে আমি এটাকে তোমার কিভাবে লিখতে পারি এটাকে আমি যদি মাইনাসটা তুলে দিই তাহলে এটা 1/3x হবে না দেখো এই মাইনাসটা তুলে দিলাম উপরে যা ছিল উপরের দিকে তো 1 থাকলে এইটাকে তুলে দিলে তো আমার এই মানটা হয় তাই না এটাকে তুলে দিলে আমার এই মানটা হয় এখন আমি 81 কে ভাঙবো 81 কে হচ্ছে তোমার ধরো আমি 3 এর ঘরে আনতে চাই তাহলে 3 এর উপরে কত পাওয়ার হলে তোমার 81 হয় বলো 3 এর 4 উপরে 4 4 হবে তাহলে 3⁴ ইকুয়াল টু হচ্ছে তোমার 81 হবে এখন আমি এটাকে উল্টাই দাও উল্টাই দিলে কত হচ্ছে উল্টিয়ে দিলে 3x 3x হচ্ছে হ্যাঁ যারা বুঝতে পারছে না তাদের ক্ষেত্রে আরো ছোট করে ভেঙে দিই মানে এরকম আনলে 3/x⁴ হবে ইকুয়াল টু 3⁴ হবে তাহলে 3x ইকুয়াল টু 3⁴ 3⁴ ম্যাম ওই এক্সট্রা পাওয়ার হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে x এর মান আমার 4 হচ্ছে 4 পরীক্ষায় এত বড় অঙ্ক কখন করবো আপু সময় তো অনেক কম 1 ঘন্টায় 100টা এমসিকিউ এখন লগারিদম করান সূচক বুঝে গেছি সূচক আর নাই তো আর কয়টা আছে দেখো এটাই তো শেষ আর সূচক তো নাই পরের গুলো তো সূত্র এগুলো তো সূত্র এগুলো তো পারবো হ্যাঁ এখন আর অঙ্ক নাই তো 9 নম্বরে কি বলছে দেখো 9 নম্বরটা নিজেরাই পড়ো এখানে তো সূত্রটাই লিখে দিছে যে কোনটা সঠিক হবে বুঝতেই তো পারছো যে গুণের আছে এই জন্য উপরে পাওয়ার পরে আমি যোগ করে দিছি এটা সূত্রটাই বসাই দিছে পরেরটাও সেম ওই যে a/n = a⁴n b⁴n শেষ আবার 11 নাম্বার এটাও সূত্র বসাইছে এটা ভাগ আছে বিয়োগ হয়ে যাবে পাওয়ার গুলো পরে লাস্টে এগুলো সূচক গেল এখানে সূচক পর্যন্ত গেল এবার হচ্ছে তোমার লগারিদম 12 থেকে তোমার হচ্ছে লগারিদম শুরু হয়েছে ঠিক আছে এগুলো শুধু সূত্র লিখে দিয়েছে
এবার হচ্ছে তুমি লগারিদমে আসো। লগারিদমও সহজ, এটাও সূত্র মনে রাখতে হবে। সেম, গুণে থাকলে যোগ হয়, ভাগে থাকলে বিয়োগ হয়। বিয়োগ হয়। তাহলে সূত্রগুলো দেখো, আমি সূত্রগুলো এই পাশে লিখি। এখানে কি আছে দেখো, ফার্স্টে এখানে যদি আমার হচ্ছে লগারিদম মানে আমার হচ্ছে লগ দিয়ে প্রকাশ করতে হবে। হ্যাঁ, এখন লগে এম আর যদি এন থাকে, ঠিক আছে, এটার ক্ষেত্রে আমি কিভাবে লিখবো? দেখো লগে এম এন মানে আমার হচ্ছে এই দুইটা হচ্ছে যোগ হবে, তার মানে আমি একবার লগে এম লিখবো প্লাস একবার লগে এন লিখবো। এগুলো কি সূত্র সব? হ্যাঁ হ্যাঁ, এগুলো সূত্র। তারপর লগ যদি এম বাই এন থাকে ওইটার মতো আগে, খালি এখানে দেখো শুধু লগ গুণটা আছে, ঠিক আছে, এটা শুধু লগ বলে লেখা আছে, ওইটার ক্ষেত্রে লগ ছিল না, এটা খালি লগ লেখা আছে, কিন্তু একই, যদি গুণে থাকে আমার যোগ হবে, আর যদি তোমার এরকম ভাগে থাকে তাহলে আমার বিয়োগ হবে। তার মানে এটা সমান আমার হবে লগ এ এম মাইনাস লগ এ এন। তারপর দেখো লগে যদি এম টু দি পাওয়ার এন কোনো একটা পাওয়ার থাকে, হ্যাঁ, যদি লগে এম টু দি পাওয়ার এন তিনটা সংখ্যা, এক কথায় মনে রাখবে যদি লাইন ধরে তিনটা থাকে 1 2 3, তাইলে এই প্রথম সবার মাথার উপরটা সামনে চলে আসে, তাইলে সামনে এন চলে আসলো আর লগে এম করে থাকলো। যদি তিনটা পরপর পাওয়ার থাকে তাহলে লগে এম টু দি পাওয়ার এন থাকে, তাহলে ওই পাওয়ারটা আমার সামনে চলে আসে। হ্যাঁ, যেমন আমার এটা কত থাকতে পারে, লগ এক্স তারপরে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 হয়, তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি, এই 2টাকে আমি সামনে দিতে পারি, দিয়ে লগ এ লগ এক্স 2 লিখতে পারি, ঠিক আছে। যদি উপরে 2 পাওয়ার থাকে হবে সেই না পাওয়ারটাকে 3 আমি সামনে হবে? লিখতে পারি। ম্যাম কি এটা হবে? 3 হবে। এটা জাস্ট বোঝানোর জন্য, হ্যাঁ, সূত্র হচ্ছে এটা। চার নম্বর সূত্র দেখো, 4 নম্বর সূত্র হচ্ছে তোমার লগ পাওয়ারের উপর পাওয়ার যদি সেম হয়, a টু দি পাওয়ার a হয়, তাহলে এই ক্ষেত্রে তোমার হচ্ছে 1 হবে। ওইটা যেমন করছিলাম কি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 লিখছিলাম, আর এটা ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার যদি একই হয়, এটার উপরে লগ a টু দি পাওয়ার a হয়, তাহলে সেক্ষেত্রে তোমার 1 হবে। আর যদি তোমার লগ a টু দি পাওয়ার 1 হয়, সেক্ষেত্রে হচ্ছে আমার 0 হয়। এগুলা মনে রাখবা। হ্যাঁ, যদি একই পাওয়ার হয় সেক্ষেত্রে 1 হবে, আর এর উপরে যদি 1 থাকে সেক্ষেত্রে আমার হচ্ছে 0 হবে। এগুলো সব কিন্তু সূত্র। হ্যাঁ, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র যেটা, এটা হচ্ছে সবচেয়ে বেশি লাগবে, সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র দেখো, এটা হচ্ছে তোমার লগ a টু দি পাওয়ার y ইকুয়াল টু যদি x হয়, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র। লগ a টু দি পাওয়ার y ইকুয়াল টু যদি x হয়, তাহলে তোমার y ইকুয়াল টু a টু দি পাওয়ার x হয়। কোনো কিছুর উপরে a টু দি পাওয়ার y যে পাওয়ারটা যদি x হবে, তাহলে এইটা সমান y সমান হচ্ছে a টু দি পাওয়ার x হবে। এখানে যেটা দেওয়া আছে এইটা হচ্ছে এর উপরে পাওয়ার হয়ে যাবে, লগের নিচে যে থাকবে, ঠিক আছে, লগের নিচে যে থাকবে ডান পাশে যে আছে ও তার মাথার উপরে এসে বসে পড়বে, আর বাকি যে পড়ে থাকে সে তো পড়ে থাকলো একা। এটা একটা স্যাম্পল দেখান তো। একটা এক্সাম্পল, যেমন ধরো তোমার হচ্ছে লগ x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 দেওয়া আছে, তাইলে আমার কি হবে দেখো, লগ x টু দি পাওয়ার 4 সমান 2 দেওয়া আছে, তাহলে আমার এই লগের নিচে যে আছে তাকে আমি বসায়ে ওই পাশে যে ছিল তাকে আমি ওর মাথার উপরে বসাই দেব, ঠিক আছে, x স্কয়ার ইজ ইকুয়াল টু 4। তাহলে স্কয়ার হলো ইকুয়াল টু 4 হইলো। বুঝতে পারছি।
নিচে যে আছে ওই পাশে যে আছে ওকে আমি ওর মাথার উপরে এনে বসাই দিব, দিলে যে বেঁচে থাকে তাকে আমি এক পাশে রেখে দিলাম, এইটা হবে। তাহলে এটা হ্যাঁ আমি কাটাকাটি করলে এক্স স্কোয়ার হইলো, ওখানে আমি 2 স্কোয়ার লিখলাম, তাহলে এক্স ইকুয়াল টু 2 হইল আমার অ্যান্সার। এই যে পাওয়ার পরে বাদ হয়ে গেল, এক্স ইকুয়াল টু 2 হয়। জি। কোনটা কোনটা ওয়াই একই কথা একই কথা, এইটার এটা আমি উল্টাই লিখছি, একই কথা তো, উল্টাই লিখছি, এটুকু তো নিজে ধরতে পারবা, একই কথা। আমি যদি এখানে লিখতাম যে এ আছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়াই, একই কথা হইতো না, একই তো কথা। এগুলাই হলো সূত্র, ঠিক আছে। এখন এই লাস্টে যেটা দেখাইলাম এটাই হচ্ছে, এই সূত্রটাই সবচেয়ে মনে রাখবে, এটাই হচ্ছে সবচেয়ে বেশি আসে। আচ্ছা এখন হচ্ছে বইয়ের অঙ্কতে যাও। কত থেকে শুরু হয়েছে তোমার? 12 থেকেই শুরু হয়েছে। আচ্ছা 12 নম্বরে কি আছে দেখো, এখানে বলছে log x 9 সমান 2 দেওয়া আছে, তাহলে করো কিভাবে করবা, ওই যে x এর উপরে আমি যে আছে ওই পাশে ওকে আমি পাওয়ার হিসেবে লিখে দিলাম, আর বাকি যে থাকলো তাকে আমি ফেলাই রাখলাম। এখন আমার ভাঙা ভাঙি সেই x স্কয়ার হলো, এখানে 3 স্কয়ার হলো, তাহলে x এর মান হচ্ছে তোমার 3 দিতে পারো, অথবা তুমি এখানে আগের নিয়মে করতে পারো, x এই পাশে নিয়ে গেলে স্কয়ার চলে গেলে রুট হয় 3। তো প্লাস মাইনাস 3 হয়ে যাবে, সেজন্য রুট করা যাবে না, রুট করলে প্লাস মাইনাস হয়ে যাবে। হ্যাঁ এখন কোশ্চেনে কত আছে দেখো, ঠিক আছে 3 আছে, তাহলে হচ্ছে তুমি এটাই করো। প্লাস মাইনাসও আছে আপু, তাহলে আমরা কোনটা ঠিক ধরবো? এখানে হ্যাঁ অ্যানসারটা দেওয়া আছে, স্কয়ার এখানে যে অ্যানসারটা এইটার এটা বাদ দিয়ে তুমি হচ্ছে x ইকুয়াল টু 3 দাও, যেহেতু আমি সূচক আর লগারিদম করছি তাহলে তুমি এটাই করো, যেহেতু এটা সূচক আর লগারিদমের অধ্যায়। এরপরে 13 নম্বরটায় যাও। এখানে হচ্ছে তোমার log √2 16 আছে, এখন এটাকে করো। এখন আমি সেম জিনিসে আনতে হবে, ঠিক আছে, ভাঙতে হলে আমার সেম জিনিসে আনতে হবে। এখন আমি 2 তে আনি, log √2 আছে, এই শোনো তোমরা, আর এখানে 16 আছে, তাহলে 2 এর উপরে কত হলে 16 হয়? 4 হলে 16 হয় না? 16 হয়। এখন আমার এখানে আছে কি log √2 আছে, এখন আমার এইটাকেও তাহলে √2 বানাতে হবে। আমি কি জানছি যে log a টু দি পাওয়ার a ইকুয়াল টু কে আমার হচ্ছে তোমার 1 হবে, আমি সূত্রে তাই জানছি না। জি তাইলে দুইটার পাওয়ার আমার 1 হইতে হবে, তখন কি আমার সূত্র মিলবে। এখন যেহেতু এখানে √2 আছে, এখানে আমার 2 আছে, তাইলে আমাকে এই √2 আমি যদি হচ্ছে তোমার √2 স্কয়ার করি, এটা সমান কি 2 হবে? হ্যাঁ রুট আর স্কয়ার কাটা। হ্যাঁ তাহলে রুটটা যদি আমি স্কয়ার করি, আর আমার ওখানে আছে কত, ওখানে আমার যেহেতু 4 আছে, তাহলে আমার কত হচ্ছে 4 দুগুণে 8 হচ্ছে, তাহলে log √2 হলো, আর এখানে √2 টু দি পাওয়ার 8 হলো। তাহলে আমি যেহেতু বলছি যে 3টা সংখ্যা পাওয়ার যদি থাকে, তাহলে আমি ওই এনটাকে আমি সামনে আনতে পারি, তার মানে 8টাকে আমি সামনে নিয়ে আসলাম, আর এটা তো কাটাকাটি হয়ে গেল, এটার মান 1, এটা পুরোটার মান হবে 1, তাহলে ইকুয়াল টু 8 ইকুয়াল টু 1, 8 × 1 8 অ্যান্সার। 3 নাম্বার লাইনটা কি লিখছেন? 3 নাম্বার 1 2 3, 3 নাম্বার হচ্ছে তোমার এই যে রুটের 2 এর বদলে আমি √2 দিছি, তাহলে √2 স্কয়ার করলে আমার 2 ফেরত আসে না? হ্যাঁ হ্যাঁ গুণন 4 বুঝছি। হ্যাঁ আর যেটা পাওয়ার ছিল পাওয়ার তো গুণে হবে, ওর সাথে গুণে হয়ে গেল। ভালোই ঝামেলা অঙ্ক। হ্যাঁ √2 কাটা না, এটি সূত্র, মানে log a a মানে একই জিনিস যদি দুইটা থাকে তাহলে ওইটার মান হচ্ছে 1 হবে, উপর নিচ যদি একই জিনিস হয় তাহলে লগের সাথে 1 হবে। সূত্রগুলো একটু বেশি খেয়াল রাখতে হবে, ঠিক আছে। একদিনে তো হবে না, একটু বাসায় যেয়ে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ যেহেতু বীজগণিত, তো বীজগণিত একটু ঝামেলাই।
আর পাটিগণিত লেখা অঙ্ক থাকে ওইটা অনেক সময় করা যায়, বীজগণিতের কিছু জিনিস একটু মিস্টেক হলে অ্যান্সার উল্টাপাল্টা হয়ে যায়। এরপরে 14 নাম্বার দেখো, এখানে 14 নাম্বার দেখো একটা লেখা কথা বলা আছে, কি বলছে যে 2√2 এর 2 ভিত্তিক লব কত। হ্যাঁ, 2√2 এর 2 ভিত্তিক লব কত। 2 ভিত্তিক লব মানে আমি এখন এটাকে আমার সাজাইতে হবে, মানে এরা বাংলায় লিখে দিছে, আমাকে সাজাই লিখতে হবে। দেখো এখানে বলছে হচ্ছে 2√2 এর 2 ভিত্তিক লব কত। 2 ভিত্তিক লব মানে আমার হচ্ছে লব 2, লগের ভিত্তি, এটাকে হচ্ছে ভিত্তি বলে। এই যেটা হচ্ছে নিচে থাকে, হ্যাঁ, এটা হচ্ছে তোমার ভিত্তি বলে সব সময়। তাহলে এর ভিত্তির 2 ভিত্তিক বলছে যে 2√2 হচ্ছে তোমার 2 ভিত্তিক লব কত, তার মানে এটা হচ্ছে আমার 2 ভিত্তিক লব, আর বের করতে হবে কার, আমার হচ্ছে 2√2 বের করতে হবে। এটা হচ্ছে এই কথাটা ওইভাবে লিখছে যে 2√2 আমার 2 ভিত্তিক লব কত। এখন দেখো এখানে আমার 2 আছে, ঠিক আছে, এখানে আমার 2 আছে, তাহলে আমার এটাকে আর এটাকে আমার এক বানাইতে হলে এটাও আমার 2 রাখতে হবে। তাহলে আমি এই ক্ষেত্রে কি করতে পারি, আমি হচ্ছে এটা তো 2 আছেই, আমার এটাও 2 আছে, এখন এই যে 2 আছে না, এই 2 কে আমি রুটটা তুলে দিলে আমার কত হচ্ছে, হাফ হচ্ছে না। এখন যেহেতু গুণে আছে তাহলে এর পাওয়ার গুলা যোগ হবে, তাহলে করো ঐকিক নিয়ম করতে থাকো, 2 এর উপরে 1 যোগ হাফ, তাই না, এখানে কেউ নাই মানে 1 আছে, আর এটা হাফ আছে, তার মানে গুণে থাকলে পাওয়ার গুলো সবসময় যোগ হয়। মানে এখানে যদি m থাকতো এখানে m থাকতো, তাহলে m প্লাস n হইতো, সেরকম কথা। তাইলে log 2 ওখানে পাওয়ার কত হবে 2, আর উপরে 2 একে 2 আর একে 3, 3/2, এটা যোগ করলে 3/2 হয়। তাহলে আমার এইটার মান কত হবে 1 না, তাহলে আমার এটা 3/2 সামনে চলে আসলো, আর এটার মান হচ্ছে তোমার 1। তাহলে অ্যান্সার আমার 3/2। বুঝি নাই কেউ 2 নাম্বার বুঝো নাই? লাইনে। আচ্ছা, আমিও দুই, বুঝতে আবার দেখো মনোযোগ সহকারে দেখো, এখানে আমার 2 ভিত্তিক লগ বের করতে বলছে 2/2, মানে এটাকে আমি সাজালে এইভাবে হয় 2/2 আমার 2 ভিত্তিক লগ কত, ঠিক আছে, লগের নিচে যে থাকে তারে ভিত্তি বলে, যেমন লগ এ, এটারে ভিত্তি বলে, ঠিক আছে, এটারে ভিত্তি বলে। তো এই 2 ভিত্তিক লগ কত, 2/2 এর বাইর করতে বলছে, যারে বাইর করতে বলে সেটা একটা সংখ্যা থাকবে, তাহলে এর 2 ভিত্তিক লগ মানে log/2 বের করতে হবে। এখন আমি এখানে হচ্ছে হাফ আছে না, √2 আছে, এখন আমরা যদি রুট তুলে দিই তাহলে তার উপরে হাফ হয় না, তা আমরা তো জানি, হ্যাঁ। তা আমার এখানে তো 2 ছিলই, 2 তো রইছেই, আর পাশের যে √2 আছে এটাকে আমি রুটটা তুলে দিলে আমার হাফ হচ্ছে, এটার বদলে আমি এটা লিখছি, কোনো কি সমস্যা, এটার বদলে আমি এটা লিখছি, এটা কেন করছি যাতে আমি 2 এ এক মিল রাখতে পারি, কারণ মিল রাখলে তো আমার 1 হবে, মিল না রাখা পর্যন্ত আমি 1 বানাইতে পারবো না, ঠিক আছে। তাইলে আমার 2 টু দি পাওয়ার হাফ হলো, এখন যেহেতু পাওয়ার গুলা যোগ হয়, তার মানে আমার এখানে কত আছে 2 টু দি পাওয়ার 1 আছে, আর এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ আছে, তাহলে পাওয়ার গুলো যদি যোগ হয় তাহলে 1 প্লাস 1/2 হবে, তাহলে এটা 2 টু দি পাওয়ার, এখানে 2 লসাগু হলে 2 একে 2 প্লাস 1 সমান 2 টু দি পাওয়ার 2/3/2, এইটাই তো, এটাই না, তাইলে আমার এইটাই দেখো এখানে log 2, আর এইটার বদলে আমি এই যে 2 টু দি পাওয়ার 3/2 লিখছি। এখন এইটার মান আমার 1 হলো, তাহলে আমার 3/2 বেঁচে থাকলে এটাই आंसर, এটার মান হচ্ছে 1 না, তাহলে আর বেঁচে থাকলে 3/2, এটাই आंसर। এবার বুঝতে পারছো? জি। জি বোঝা যাচ্ছে। বাহ। আচ্ছা, এরপরে দেখো 15 নম্বরে যাও, log 3 1/9। সবসময় আমার মানে কষ্টটাই কি থাকে যে আমার এক রকম মিলাইতে হবে যাতে আমি 1 লিখতে পারি, ঠিক আছে, এই জন্য একে আমার যেভাবে এই নিচের এর সাথে মিল করা যায় আমি সেই চেষ্টা করব। আচ্ছা, 15 নাম্বার তাহলে কিভাবে করবে এটা বলো তোমরা, এখানে নিচে ম্যাম ঠিক এটা আছে, করছি। করছো হয়। কত জি ম্যাম হয়েছে? -2।
হ্যাঁ, আচ্ছা তাও আমি করি, যারা করনি তারা দেখো। হ্যাঁ, এটা হচ্ছে আমি 1/9 আছে, এটাকে আমি 1/3 স্কয়ার লিখতে পারি না? জি। 1/3 স্কয়ার তো লিখতে পারি। তার মানে এখানে 3 হলো, এটাকে আমি উপরে নিলাম। উপরে নিলে হচ্ছে আমার 3 টু দি পাওয়ার -2 হবে। এটা যদি আমি উপরে নিই তাহলে এমন হবে না? জি এটা আমি ম্যাডাম। উপরে নিছি, হাফ থাকলে এটা উপরে নিলে -2 হচ্ছে। এখন আমি তাহলে -2 কে সামনে আনলাম, আর পরে থাকলো কে? log 3 টু দি পাওয়ার 3। তাহলে এটার মান আমার কত? 1। তাহলে আমার উত্তর কত? -2 না? জি। জি ম্যাম। শেষ। ষোলো নাম্বারটা করো, ওই যে সেই এক্স ওয়াই পাওয়ারের ওই রকম অঙ্ক। ষোলো নাম্বার দেখো কি আছে, যে লগ এ টু দি পাওয়ার তোমার হচ্ছে 200, এটা ইকুয়াল টু কত দেওয়া আছে? 2। তাহলে এর মান বের করতে বলো। তাহলে ওই যে আমার আগের সূত্র অনুযায়ী এটার উপরে আমি এটার স্কয়ার নিয়ে আসলাম, আর বাকি যে থাকলো তাকে আমি ওই পাশে বসাই দিলাম। ওই যে আগের সূত্র একটা করছি সেই সূত্র অনুযায়ী। তাহলে আমার কত হচ্ছে? এটা a স্কয়ার হতে পারে, আর এখানে 200 কে আমি কত লিখতে পারি? 2 গুণ 100, তাই না? তাহলে 2 গুণ 10 স্কয়ার, এটা হতে পারে না? তাহলে আমার a সমান কত হবে? স্কয়ার চলে গেলে তোমার এই পাশে √2 হলো, বা 10√2। বুঝতে পারছো না বোঝো নাই? আপু লাস্টের লাইনের উপরে আরেকবার বুঝিয়ে দেন। দেখো a স্কয়ার সমান 200, তার মানে a ইকুয়াল টু √200, তাই না? স্কয়ার চলে গেলে রুট হইলো। এখন এই 200 কে ভাঙতে থাকো। 200 সমান 2 গুণ 100 সমান √2 গুণ 10 স্কয়ার। 10 স্কয়ার মানে 100 না? তাহলে আমার এই স্কয়ারটা উঠে গেলে আমার √2 গুণ 10 থাকবে, সমান আমি 10টা সামনে দিলাম, 10√2 অ্যান্সার। ও আচ্ছা, এবার বুঝতে বুঝে পারছি। দিলাম। এবার বুঝতে পারছো? সহজ অঙ্ক তো, হুম। এটা ভাঙাভাঙি তো। দেখো এরপরে কয় নাম্বার আছে? 17 নাম্বার। 17 নাম্বার সেম, এটা করা লাগবে না, তোমরাই করতে পারবা। দেখো আমি 21 নাম্বার করে দেন একদম। হ্যাঁ, নাম্বার করে দেন একেবারে। ওগুলো পারা যাবে, 21 নাম্বার করে দেন। আচ্ছা পারা যাবে তো ভালো, পারলে তো ভালো। সবাই তো আবার পরে যে বলবা যে অনুশীলনের অঙ্ক সমস্যা হচ্ছে, হচ্ছে না, তাই করো না। হ্যাঁ, আপু সবগুলো তো সমস্যা হয় না, কিছু কিছু ভুল থাকে, ওই ভুলগুলো সমস্যা হয়। আমরা ভুলের কথা বলছি, বইয়ের মানে ও সমস্যার কথা বলা হয়নি। আচ্ছা 18 গেল, তাহলে 18 পারবা? এখানে 18 আমি তাহলে মুখে বলতে থাকি। দেখো এখানে 18 নাম্বার হচ্ছে √7 আছে, তার মানে এখানে 7 আছে। তাহলে আমি এক মিলাইতে আমি কি করব? 7কে আমি √7 আনতে পারি, ঠিক আছে? √7 আনতে পারি। তাহলে √7 লিখলে আমি উপরে স্কয়ার দিতে পারি, তাহলে স্কয়ার আর রুটটা কেটে গেলে আমার 7ই ফেরত আসে, জি হয়েছে। ঠিক আছে? যেমন 18 নাম্বারে হচ্ছে দেখো লগ √7 আছে, আর এখানে শুধু 7 আছে। তার মানে আমাকে √7 বানাতে হলে আমার মানে 1 বানাইতে হবে। তাহলে √7 আছে, আমি যদি এটাকে √7 স্কয়ার দিই, এটার এটা তো 7 একই কথা হবে, তাই না? তাহলে উপরের পাওয়ারটাকে আমি সামনে আনলাম, আমার লগ √7 থেকে গেল, আমার অ্যান্সার 2। এখানে মিলানোর সাথে ইচ্ছা মতো ধরা যায়, বুঝতে পারছি। ম্যাডাম 19 নাম্বার হয়তো একটু কষ্ট আচ্ছা হবে, আপনি 19 মিলে দেন। 19 নাম্বার আবার দেখো, 19 নাম্বার এবার দেখো। 19 নাম্বারে আবার সেই বাংলায় কথা বলছে যে 729 এর লগ 4 হলে ভিত্তি কত। দেখো কোশ্চেন কইছে যে 729 এর হচ্ছে লগ 4 হলে ভিত্তি কত। ভিত্তি কাকে বলে? আমি কইছি যে ভিত্তি হচ্ছে মানে নিচেতে থাকবে, তাই না? এখানে ভিত্তি কত, তার মানে এখন আমার হচ্ছে লগ লেখো। এখন ভিত্তির মান যেহেতু নেয়, তাইলে আমি ভিত্তির মান এক্স ধরলাম, ঠিক আছে? 729 এর লগ 4 মানে আমার হচ্ছে 729 এর লগ 4 করব,
729 না? হ্যাঁ, এত এর লগ যদি 4 হয়, মানে অ্যানসার আমার 4 হয়, আমি তো লগের মান বের করতেছি, তাহলে 729 এর লগ যদি 4 হয়, তার মানে 729 এর লগ যদি 4 হয়, এর ভিত্তি কত, মানে এই নিচে যে ছিল এটা কত আমার বের করতে হবে। ও জীবন কথাটা হয়েছে। বুঝো? হ্যাঁ, তাহলে এখন ওই হয়েছে। সূত্র অনুযায়ী ফেলাও। তার মানে x⁴ = 729। এখন এই 729টাকে আমার ভাঙার জন্য একটু কষ্ট করতে হবে। এটা সমান হচ্ছে, আমি জানি 81 গুণ 9, বুঝছো? তাহলে কত টু দি পাওয়ার 4 এ 81 হবে? তোমার 3 টু দি পাওয়ার 4 এ 81 হয়, আর গুণ হচ্ছে তোমার 3 স্কয়ার হচ্ছে 9 হয়। এখন আমার পাওয়ার আমি যদি এক করতে চাই, দেখো এখানে আমার আছে x⁴, তাহলে এটা আছে 3 টু দি পাওয়ার 4। এখন এইটাকে আমার 3 টু দি পাওয়ার যদি 4 এ আনতে চাই, আমি সেক্ষেত্রে কি করতে পারি? দেখো এটা যদি আমি √3 স্কয়ার দিই, তাহলে কি এই 3 স্কয়ার আর এটা একই হয়? এই লাইনটা বোঝো। সেটা তো দেখাই যায় না। ধরা দেখা যায় পাচ্ছে না? না আচ্ছা কি আমি বলছেন। উপরে যাই, দাঁড়াও। এক কথা হচ্ছে আমার কষ্ট করে 729 কে ভাঙতে হবে। হ্যাঁ, x4 = 729। এই 729 কে আমি 81 গুণ 9 লিখতে পারি, ঠিক আছে? 81 হচ্ছে 3 টু দি পাওয়ার 4 হয়, 9 হচ্ছে 3 স্কয়ারে হয়, ঠিক আছে? এখন আমি দুইটার ক্ষেত্রে পাওয়ার সেম বানাইতে চাচ্ছি। দেখো দুইটার ক্ষেত্রে পাওয়ার সেম বানাইতে চাচ্ছি, তাহলে এটা 3 4 আছে, আমার এখানে x4 আছে, এটার উপরে আমি 4 আনতে চাচ্ছি, তাইলে আমি কি করতে পারি? আমি √3 স্কয়ার করতে পারি। জি 3 এর বদলে আমি √3 স্কয়ার করতে পারি, তাইলে আমার এই ক্ষেত্রে হয়, দেখো 3 টু দি পাওয়ার 4 গুণ √3 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে না? তাহলে আমার এই যে পাওয়ার গুলো এক করলে আমার অ্যান্সার হচ্ছে 3√3 হয়। কি স্কয়ার রুট? না, এখানে তুমি ওই আগের নিয়মে স্কয়ার রুট কাটাকাটি করতে পারবে না। হ্যাঁ, সূচক লগারিদমে আমি সবসময় বলতেছি যে ওই ঐকিক নিয়ম আর তোমার হচ্ছে সরল, মানে যেগুলো করছিলাম না ফাংশন, ওইগুলার এটা হচ্ছে আলাদা হবে, ওইভাবে কাটাকাটি করতে পারবে না। ওইভাবে কাটাকাটি করলে তো সংখ্যায় আছে, আমি সরাসরি সংখ্যা দিয়ে কাটাকাটি করে চলে যাইতে পারি। কিছু অঙ্ক মুখস্থ রাখবা মান, যেমন 729 কে আমি ভাঙলে কত হয়, এরকম অঙ্ক সবসময় আসে না, এবং একটা যদি আসে ওইটাই বারবার ঘুরে ফিরে আসে, ঠিক আছে? এজন্য অনেক সময় কোশ্চেন করবা, আবার করতে করতে মানটা মুখস্থ করে ফেলবা। যেমন 729 এর ক্ষেত্রে আমি 3√3 লিখি, এরকম একটা, এর উপর 4 করলে আমার 3√3 হয়। এরকম অঙ্ক করতে করতে দেখো ভিত্তিওয়ালা অঙ্ক আর কি আছে, একই রকম কয়েকটা অঙ্ক আছে। ওই যে দেখো 25 নাম্বারে আছে 7√7 এর 7 ভিত্তিক লব কত, একই করবা। 25 নাম্বার অঙ্কটা দেখছো? দেখো 25 নাম্বারটা তোমরা করতে পারবা? 7√7 এর 7 ভিত্তিক লব কত? মানে 7 ভিত্তিক লগ, তার মানে লগের নিচে 7 দিবা আর পাশে 7√7 দিবা, তারপরে ওই যে √7টা আছে ওইটাকে তোলার জন্য তুমি উপরে হাফ দিয়ে দিবা, ওই যে আগে সেই অঙ্কের মতো হাফ করছিলাম না? তাহলে হাফ হলো, তাহলে 7 এর উপরে 1 ছিল, 1 আর হাফে যোগ করলে 3/2 পাওয়ার হলো, ওই 3/2 সামনে এসে গেল, অ্যানসার 3/2। সেম আগে কোন অঙ্ক যেন করলাম না, এটা সেম অঙ্ক, এটা আর এটা। এরপরে কয় নাম্বার দেখাবো? ও 14 নাম্বার, হ্যাঁ 14 আর এটা সেম হলো, 19 হলো। আচ্ছা, এরপরে দেখো 20 নাম্বারও সেম, ওই 9 ভিত্তিক লক করবা ভেঙে। 20 নাম্বারটা কি পারবা? হ্যাঁ, বর্গমূল করবা, যে 3√3 এর উপর 3 যেহেতু আছে, ওইটা এতক্ষণ কিছু ছিল না বলে হাফ লিখছিলাম, এখানে 3 আছে মানে 1/3 লিখছি। হ্যাঁ, তারপরে যোগ করে দিবা, 1 + 1/3 হয়ে যাবে, তাইলে তোমার 4/3 হয়ে যাবে, ঠিক আছে? 3 এর উপরে পাওয়ার। এখন সমস্যা হলো এক জায়গায়, এখানে নিচে 9 আছে আর উপরে 3 আছে, ঠিক আছে? নিচে 9 না আর উপরে তো 3, তা আমার তো 9 9 বানাইতে হবে বা 3 3 বানাইতে হবে। যেহেতু আমার
ওই 3 কে 9 বানানো সম্ভব না, বা সম্ভব, কিন্তু আমি আরেকটা কাজ করতে পারি, আমি হচ্ছে তোমার হচ্ছে 9 কে 3 করতে পারি, কিন্তু আমি যেহেতু উপরেরটাই কাজ করছি, আমি তাহলে ওই 3 এর বদলে আমি যদি √9 লিখি, 3 এর বদলে আমি √9 লিখি, তাহলে একই কথা না? তাহলে ওই জায়গাটা তোমরা শুধু তোমার 3 এর জায়গায় √9 দিবা। √9 দিয়ে কাজ করবা 3 এর জায়গায়, ঠিক আছে? তারপরে রুট তুলে দিবা, রুট তুলে দিলে আমার 9 এর উপরে হাফ হবে। লগ ওখানে 9 ছিল না, ওখানে আমি √9 বসাইছিলাম, √9 বসাইলে 9 তুলে দিলে হাফ হইলো, তখন আমার ওই উপরে 2/3 ছিল বা 3 কত ছিল, আর ওই হাফ যোগ করবা, তাই আমার যেটা অ্যান্সার পেলে এটা মানে তো 1 হয়ে গেল, এটা মানে তো 1 হয়ে গেল, বাকিটা অ্যান্সার। নিজেরা করতে পারবা না? দেখো না, করে দিতে হবে। হ্যাঁ, করে দেবো? সাজিনা থামেন তো। আচ্ছা, এখানে হচ্ছে বলছে 3, কোশ্চেনটা কি এখানে বলছে যে 3√3 এর 9 ভিত্তিক লগ কত, তার মানে লগ 9, এটা আর বের করতে হবে 3√3, এটা বের করতে হবে, ঠিক আছে? 9 ভিত্তিক লগ কত, এখন আমার এটা 9 আছে বলে এটা 9 বানাবো, কিন্তু আগে যেহেতু এটা ভেজা মাজা আছে, এটাকে আমি ভেঙে নিই, তারপরে আমি 9 এর দিকে তাকাবো, তার মানে 9 এরকমই ফেলাই থাকো, লগ 9টাকে এরকমই ফেলাই রাখো, এটা ভাঙো। এখন আমার 3 ছিল, আর এখানে 3 এর উপর রুট তুলে দিলে আমার 1/3 হচ্ছে, এটা তো বুঝছো? এতক্ষণ তো খালি ছিল, বেজন্য আমি হাফ দিছিলাম, এখন যেহেতু 3 আছে তাই আমি 1/3 লিখছি। এখন আমার 1/3। হ্যাঁ, এখন এটা যোগ করো, কত হচ্ছে 3 এর উপরে 1 প্লাস 1/3, তাহলে কত হচ্ছে লগ 9, আর ওখানে 3 টু দি পাওয়ার 3 একে 3 আর একে 4, এটা হচ্ছে না? এখন দেখো, এখন আমি লগ 9 আর এটা 3 আছে, 3 কে আমি √9 লিখতে পারি, লিখতে পারি কি না? তাহলে লগ 9, এই √9 রুট তুললে আমার এখানে কত হাফ হলো, আর আগে ছিল কত, আমার আগে ছিল আমার হচ্ছে 4/3, এটা তো আগে ছিলই। তাহলে 9 এর উপরে পাওয়ার হচ্ছে তোমার 2/3, তাহলে এইটা সমান 1, আমার বাইসে থাকলে 2/3। দেখো কোথায় বুঝতে পারো নাই? এখানে আমি রুটটাকে তুলে দিছি, তুলে দিলে আমার হাফ হইলো, আর আগের 4/3 তো ছিলই। কোন এই 3 এর বদলে 3 = √9, √9 করলে কত হয়? 3 হয় না? যেহেতু আমার 9 আছে, আমার 9 আনতে হবে, এই জন্য আমি 9 ভেঙে নিছি। আমার দ্বারা সম্ভব নয়। মাথায় ঢুকতেছে না আর? না, আমি অঙ্ক, এই জন্য। এবার আসা হচ্ছে তোমার 21 নাম্বার। 21 নাম্বার মুখে মুখে হয়ে যাবে, এটা কিছু করা লাগবে না। বলতেছে log 2 প্লাস log 4 প্লাস log 8 ডট ডট ধারাটির সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর মানে প্রতিবার ওর হচ্ছে ভাগফল, একটার থেকে একটা ঘরের ভাগফল কত? তার মানে আমার এটা 2 আছে, পরেরটা 4 আছে, তার মানে 4/2। এটা আবার তোমরা মাইনাস করো না, হ্যাঁ? অন্তর মানে মাইনাস করো না যে 4 থেকে 2 বাদ দিলে 2 থাকছে, কিন্তু 8 থেকে 4 বাদ দিলে তো 4 হচ্ছে। অন্তর বলতে একটা ভাগ করতে হবে, পরেরটা দিয়ে প্রথমটাকে ভাগ, তার মানে পরেরটা আছে হচ্ছে log 4 ভাগ log 2, তার মানে আমার log 2 হচ্ছে। আবার ভাগ করো log 8 ভাগ log 4, তাহলে 4 আর 4 কে ভাগলে 2 হচ্ছে। হ্যাঁ, সূত্র আছে, এটা হচ্ছে ধারার অধ্যায় তোমরা করবে। এরপরে হ্যাঁ, সমান্তর ধারা গুণোত্তর ধারা আছে না, ওখানটা ধারার অঙ্ক একটা লগ বলে এর মধ্যে দিয়ে দিছে। এরপরে এটা করতে পারবা নিজেরাই, 22 নাম্বার, সেম ওই যে সূত্র অনুযায়ী log x 1/27 = -3। বলো তো মুখে মুখে আমাকে একটু, তাহলে আমি কি লিখবো এটার ক্ষেত্রে? তাহলে x এর উপরে পাওয়ারটা নিয়ে যাও, -3 এই পাশে চলে গেল, আর 1/27 পড়ে থাকলো। হ্যাঁ,
এখানে হচ্ছে লগ এক্স আর 1/27 দেওয়া আছে, এটা সমান -3 দেওয়া আছে। তাহলে আমার সূত্র মতে এইটার উপরে আমি ওইটাকে নিয়ে যাব, ডানটাকে। তাহলে এটার উপরে আমার ডানে যে আছে ওকে পাওয়ার বললাম, আর যে ছিল সে পড়ে থাকলো। শেষ। এবার এটাকে ভাঙাভাঙি করলে শেষ হয়ে যাবে। এটাকে আমি 3 এর উপরে এটা মাইনাস হয়ে যাবে, তার মানে আমার x = 3 3। শেষ। এটা তো 23 নাম্বারটা সূত্র, উপরে নিচ ভাগ আছে মানে বিয়োগে হবে, লগ পি মাইনাস লগ কিউ হবে। 24 নাম্বারটা তাহলে করো। হ্যাঁ, 24 নম্বরে যোগ আছে 3 log 10 2 প্লাস 2 log 10 2। যেহেতু যোগে আছে, যোগের ক্ষেত্রে কি হয়? গুণ। হ্যাঁ, গুণ হয়। এখন গুণ কিভাবে করবা? আমি তো যেই সূত্র করছিলাম সেখানে তো প্রথমে সংখ্যা ছিল না, তাহলে প্রথমের সংখ্যাগুলো উপরে নিতে হবে। আমি যেটা 3টা পাওয়ার থাকে পর পর, তাহলে উপরেরটা সামনে নিছি না, তাহলে এই সামনেরটাকে তুমি উপরে নিয়ে যাও। এখানে কি দেখো, এখানে আছে 3 log 10 to the power 2 আছে, প্লাস 2 log দেখো 10 to the power 2 আছে, ঠিক আছে। এখন এখানে 3 আর 4 আছে, এটাকে আমি লিখতে পারি log 10 to the power 2 to the power 3 প্লাস to the power 2 লিখতে পারি। তার মানে log 10 2 এর উপরে ই করলে কত হয়? 8 হয়, যোগ log 10 2 এর উপরে ই করলে কত হয়? 4 হয়। এখন আমার দেখো সেম হচ্ছে, তাহলে এই দুইটা আমার উপরে প্লাসে আছে, তার মানে আমার কত হবে? গুণ হবে। তাহলে অ্যান্সার কত হবে? 4 8 32 না? log 10 আর এখানে 8 গুণ 4। বলো, বুঝতে পারছো? প্রথম যে সূত্র লিখছিলাম না? হ্যাঁ, এটা বুঝছি। হুম। ম্যাম 25 তো 21 নাম্বার, 21 নাম্বার তো অন্তর চাইছে, এটা তো কোনো করার কিছু নাই, এমনি অন্তর দুইটার মধ্যে। হ্যাঁ, মানে শেষ কত পদ কত ভাগ, পার্থক্য? 2 2 2 2 4। শেষ পদ মানে পরের পদ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করবো, অন্তর বের করতে হলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এরকম করে যাবা। বুঝতেছি না। আচ্ছা, এরপরে তো 26 নাম্বার তো ওই যে সূত্রের কথা লেখা আছে, log a to the power 1 equal to 0। সুবর্ণা, 27 ওখানে নাম্বার, অন্তর মানে না, তুমি log 4 ভাগ log 2 করো, দেখো 2 আছে অ্যানসার। 2 একটু 2 2 দুগুণে 4। এখানে প্রত্যেকবার 2 করে ডিফারেন্স হয়েছে, এজন্য বলছে অন্তর কত। শোনো, ওখানে গুণোত্তর আর সমান্তর ধারা লেখা নাই, ওইটা যদি সমান্তর ধারা হইতো তাইলে হচ্ছে তোমার প্রতি ক্ষেত্রে তোমার 2 2 করে বেরতো, তাহলে 2 হতো, পরেরটা 4 হতো, পরেরটা 6 হতো, পরেরটা 8 হতো। আর এটা হচ্ছে গুণোত্তর ধারা আছে, ঠিক আছে। এটা হচ্ছে সমান্তর ধারা না। গুণোত্তর ধারার ক্ষেত্রে ভাগ, তোমার অন্তর বের করতে হলে ভাগ হবে, আর সমান্তর ধারার ক্ষেত্রে বিয়োগ হবে। তখন যখন ধারায় যাবা তখন বুঝতে পারবা। গুণোত্তর আর সমান্তর ধারার ক্ষেত্রে অন্তরের আলাদা নিয়ম। সমান্তরে এর বিয়োগ হয় আর গুণোত্তরে ভাগ হয়। এরপরে হচ্ছে তোমার এতে চলে আসো, 28 নাম্বারও তো সেম, a to the power 0 equal to 1 কোশ্চেন দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, 29 নাম্বার দেখো, 29 নাম্বার তো পারবা। log 3 81 সমান হোয়াট? এই যে 3 টু দি পাওয়ার দিয়ে দিবা, 3 টু দি পাওয়ার 4 সমান 81। হ্যাঁ, হ্যাঁ, 3 3 3 চলে গেল, 4 পড়ে থাকলো, অ্যান্সার। তারপর এই যে 30 নাম্বার তো সূত্রে বসাইছে, e টু দি পাওয়ার 1 দিছে, মানে কোনো কিছুর উপরে 1 মানে 0 লগের। এরপরে 31 নাম্বারটা দেখো, log 2√5 এই 400, এই 400 কে হচ্ছে আমার 2√5 এ আনতে হবে। 400 সমান, এখানে কোশ্চেনে দেখো করাই আছে নিচে অ্যান্সার। এখানে হচ্ছে 400 আমি 16 গুণ যদি 25 করি, ঠিক আছে, 16 গুণ 25 করলে 16 হচ্ছে 2 টু দি পাওয়ার 4 আর 5 স্কয়ার হয়। যেহেতু আমি ওখানে 4 আছে, তাহলে আমার 4 বানাতে হবে, তাহলে যে আমার স্কয়ার আছে আমি ওখানে রুট বানাই আরেকটা স্কয়ার দিতে পারি, তাহলে আমার 4 হবে, যে আগে করাইছিলাম না। তাহলে দেখো 5 এর জায়গায় আমি √5 করছি, করে ওর উপর স্কয়ার দিছি, এই জন্য 4 হইছে।
ওইটাই তখন আমি 4 যা আছে সব একই করে দিলে তুলে দিলে, এখানে একটু ভেজা করে করছে, তুমি যখন খাতায় লাইন ধরে করবা, কারণ এরা তো লাইন বাদ দিয়ে করছে, এই জন্য বুঝতে সমস্যা হচ্ছে, খাতায় করলে তোমার ঠিক হয়ে যাবে। তারপরে 32 নাম্বার তো পাওয়ার পর সেম হলো 1, তারপর log 10 টু দি পাওয়ার 100, এটা তো বুঝছোই, 10 10 স্কয়ার, উপরে 2 থাকলে 2 আনসার। কোনটা কোনটা? আচ্ছা, এখন এখন হচ্ছে অনেক সময় হয়ে গেছে, এখন তোমার বাকি আছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম আছে তোমার আজকে। ঐকিক নিয়ম হচ্ছে ক্লাস 5 এর অঙ্ক, যারা বুঝতে পারবে না মার্ক দিব, ঠিক আছে? সেই ছোটবেলায় 5 এর অঙ্ক, মুখে মুখে উপপাদ্য, উপপাদ্য না কি বলে, বীজগণিত আর কি পাটিগণিত, পাটিগণিত পাটিগণিত করবা। মানে যাকে চাবে সবসময় মনে রাখবা যে যাকে চাবে তাকে আমি ডান পাশে রাখবো, আর যাদের হচ্ছে দেওয়া আছে তাদেরকে আমি হচ্ছে বাম পাশে রাখবো। হ্যাঁ, সময় বের করতে চাইলে সময়কে ডান পাশে রাখবো, লোক কতজন, লোককে আমি এই পাশে রাখবো, মানে যাকে চাবে আমি সবসময় তাকে ডান সাইডে রাখবো। যা বের করতে বলবে সব ডান সাইডে, আর বাকি সবাই বাম সাইডে। আচ্ছা দেখো, এখন এই ঐকিক নিয়মের ক্ষেত্রে কিছু অঙ্ক থাকে, যেমন আমি একটা কাজ কাজ কত সময় আমি করতে পারি, কাজে আর লোকের সম্পর্ক থাকে, ঠিক আছে? একটা স্রোত থাকে, ঐকিক নিয়মে কিছু কিছু জিনিস আছে, একটা স্রোতের সম্পর্ক, একটা আর কাজের সম্পর্ক। ধরো এইখানে হচ্ছে একটা পুকুর কাটতেছি, পুকুর কাটতে আমার 10 জন লোক আছে, ঠিক আছে? এই 10 জন লোকের আমার এই পুকুরটা কাটতে আমার 10 দিন সময় লাগবে, ঠিক আছে? আমার 10 জন লোক একটা পুকুর কাটতে আমার 10 দিন সময় লাগতেছে। এখন ধরো আমার সময় কম, এই অঙ্ক হচ্ছে মেন হচ্ছে বুঝবা, 10 জন লোক, আমার 10 জন লোক একটা পুকুর কাটবো, হ্যাঁ 10 দিনে, হ্যাঁ 10 দিনে একটা পুকুর কাটবো। দেখো এখন আমার হঠাৎ করে 5 জন লোক অসুস্থ হয়ে গেল, ওরা আসতে পারছে না, বললো যে স্যার আমার পেট ব্যথা হয়েছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, 5 জন লোক আসবে না, তাহলে বাকি 5 জন লোক কাজ করবে। এখন এই 5 জন লোক যেহেতু লোক কমে গেল, লোক কমে গেলে কি আমি আর ওই সে আগের 10 দিনে কাজটা করতে পারবো? না। পারবো না, তাহলে আমার বেশি সময় লাগবে না, আমার ডবল সময় লাগবে, সেক্ষেত্রে আমার গুণে যায়। আবার যদি বলে যে স্যার আজকে মেলা লোক আইছে, মানে ওই 10 জন ছিল আরো 5 জন নতুন আইছে, ওরাও বলতেছে ওরাও কাজ করবো, তাহলে আমি যদি আরো 15 জন নিই, তাহলে কি আমার সেই 10 দিন লাগবে? কম লাগবে না? তাহলে আমার জনবল যদি বেশি হয়, আমি যেই কাজটা করছিলাম তা অল্প দিনেই করতে পারি, আর যদি জনবল কমে যায় আমি ওই কাজটাও সেই দিনে করতে পারবো না, তার থেকে আরো বেশি দিন লাগবে। এটা হচ্ছে বাংলা কথা, নিজেই ব্রেনে বুঝবা, বুঝে অঙ্কটা করবা, তাছাড়া আর কিছুই না। মানে জনবল কমে গেলে আমার দিন বেশি লাগতেছে, আর জনবল যদি বেশি হয় তাহলে আমি দ্রুত কাজটা করতে পারি। হ্যাঁ, ঐকিক শর্টকাট নিয়ম অঙ্ক আসেও বেশি, সহজও বেশি, বুঝতে হবে খালি, বাংলা কথা, হ্যাঁ বুঝে বুঝে করতে হবে একদম, কিচ্ছু না ঐকিক নিয়ম অঙ্ক, সবচেয়ে সহজ হচ্ছে ঐকিক নিয়ম। এখানে দেখো কি বলছে, যে 1 নম্বরে যাও তোমরা, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরে প্রথমেই 1 নম্বরে যাও। এখানে বলছে যে যদি 15টি কলমের দাম 46.5 টাকা হয়, তাহলে 2টা কলমের দাম কত? একদম ছোট বাচ্চাদের কথা, তোমার কাছে 15টা কলম আছে, তার দাম কত হবে? তাহলে 2টা কলমের দাম তার চেয়ে নিশ্চয়ই কম হবে, ভাগ দিয়ে দাও, শেষ। তাহলে আমার 15টা কলম এর দাম কত? এর দাম হচ্ছে 46.5 টাকা। তার মানে সবসময়, তার মানে একটাতে চলে যাবে, তার মানে একটা দাম, একটার দাম কত? একটার দাম ওর থেকে আরো কম হবে, কম হলে মানে কি ভাগ হবে,
এখন যে কয়টা চাবে তাকে করবে। এখন চাচ্ছে কয়টা, এখানে বলতেছে যে তোমার দুইটার দাম কত, তাহলে দুইটার গুণ এইটাই শেষ। এখানে 6.2 টাকা, এর আবার পয়েন্ট পয়েন্ট দিছে। এইটুকু বুঝতে তো কোনো সমস্যা নেই, যাকে চাবে তাকে ডান পাশে রাখবা। টাকা যেহেতু চাইছে তাই আমি টাকাকে আমি ডান পাশে রাখছি। তার মানে কয়টার টাকা, 15টার টাকা এত টাকা, তার মানে একটার টাকা কত আর দুইটার টাকা কত। কাটাকাটি তোমার হচ্ছে 46.5 গুণ 2, এটা ভাগ করতে হবে, এখানে তো কাটাকাটি হচ্ছে না। তোমার 5 দুগুণে 10 এর 0, হাতে 1, তোমার হচ্ছে 6 দুগুণে 12 আর 1 এ 13, 13 3, হাতে 1 থাকলো, হাতে 1 থাকলো, ধরো 4 দুগুণে 8 আর 1 এ 9। এটাকে আমি হচ্ছে কয় ঘর, এক ঘর পরে দশমিক আছে, তার মানে 15 দিয়ে আবার 93 কে ভাগ করতে হবে। পয়েন্ট আসছে 6 15 90, আর ওই 93 কে 3 আছে 30, 3 দুগুণে 30, 90 আছে 6 15 90 হয়, ঠিক আছে। আর বাকি থাকে 3, তাহলে 3 এর পর একটা শূন্য আছে মানে 30 আছে, তার মানে যেটা 30 কে ভাগ করলে 15 দুগুণে 30, এটা পয়েন্টের পরে যাবে, পয়েন্টের পরে যাবে। না, এটা তো সমান সমান হচ্ছে, 6.2 হচ্ছে। এরপরে দেখো 2 নম্বরে বলতেছে যে 105 কেজি ডালের দাম এত টাকা, তাহলে 60 কেজি ডালের দাম কত। যেহেতু আমার দাম চাইছি, আমি দামকে সবসময় ডানে রাখবো, তাহলে আমার দাম এখানে কত আছে, 3 6 7 5 দেওয়া আছে। তাহলে আমার কয় কেজি, এখানে 105 কেজি, 105 কেজি, 105 কেজির দাম হচ্ছে এত টাকা, তাহলে আমার 1 কেজির দাম নিশ্চয়ই কম হবে, 5 টাকা হবে। আর বলতেছে আমার কত, 60 কেজি বের করতে, 60 কেজি, তাহলে আমার 3 6 7 5 গুণ 60/105। এখন কাটাকাটি করে দিতে হবে। কি হচ্ছে, সাত দিয়ে আবার এটাকে ভাগ করতে হবে। তোমার 7 হলে কত হচ্ছে, 5 ছক 30, 4 7 28, 5 7 35, 1 থাকলো 17, তাহলে 17 হচ্ছে 7 7 দুগুণে 14, 15 16 17, 3 বাঁচলো 35, 5 7 35, তাহলে 527 গুণ 4 এ কত হয়, 525 হবে, 5 7 35, 5 4 5 20 শূন্য, হাতে 2, 4 দুগুণে 8 আর 10 এর 0, হাতে 1, 4 5 20 আর 1 এ 21, 2100 টাকা। অঙ্ক সহজ দিছে, কিন্তু কাটাকাটিতে তোমার টাইম নষ্ট করতেছে। আচ্ছা, ম্যাডাম পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না? ক্যালকুলেটর তো এখন ব্যবহার করতে দেয় না। তাহলে এরকম হিসাব হলে তো শেষ। ওই জন্য তো যে পারবে সে চান্স পাবে, যে পারবে না ওই সময় সে চান্স পাবে না, এটাই তো জিনিস, বুঝছো। ওখানেই দেবে, দেখবে যে কে ওই সময় কাটাকাটি করতে পারছে, কে পারতেছে না। ক্যালকুলেটর দিলে তো সবাই পেরে যেত। এখন এখন কি দেয়, আমার তো মনে হয় না এখন দেয় না, তো দেয় না ক্যালকুলেটর। না ম্যাম, নার্সে কি এই কাটাকাটি করা লাগবে পরে, তাহলে কি দরকার আছে দেওয়ার? আচ্ছা, এটা তো কথা না। ধরো ধরো মেডিকেলে যে বিসিএস পরীক্ষা হচ্ছে, এদের তো ডাক্তার হচ্ছে, তাই না, ডাক্তার নিচ্ছে, নিয়োগ নিবে যে 42 বিসিএস এ, এই ডাক্তারের অঙ্ক পড়ে লাভ আছে? বাংলা উপন্যাস কোন কবিতা কে লেখছে কবে কি হয়েছে এই পড়ে লাভ আছে? কিন্তু বাংলাদেশের সিস্টেমটা এমন হয়ে গেছে, ঠিক আছে,
না একমাত্র প্রশ্ন নাই? টিচার হইলে প্রয়োজন আছে, পরে বাচ্চাদের শিখাইতে হ্যাঁ হবে, হ্যাঁ তারা নাই। দেখি। আচ্ছা না নেগেটিভ মার্ক নাই তো তোমাদের, মেডিকেলে নেগেটিভ মার্ক আছে, মেডিকেলে নেগেটিভ মার্ক আছে 0.25 করে। হ্যাঁ আচ্ছা এরপরে দেখো তোমার 3 নাম্বার অঙ্কে বলছে দেখো 1 কিলোগ্রাম, এই কুইন্টাল মানে কি জানো? 1 কুইন্টাল মানে কত? কুইন্টাল মানে হচ্ছে তোমার 100 কেজি। তোমার কোনটা ডজন মানে কত, কুইন্টাল মানে কত, কি মানে কত, এগুলো মনে রাখবা। ডজন মানে হচ্ছে 12টা, হালি মানে 4টা, ঠিক আছে, এগুলো মনে রাখবা। তারপরে 1 কেজি সমান 1000 মানে গ্রাম, হ্যাঁ এরকম কোনটা সমান গ্রাম, মিনিট, তারপরে 1 মিনিটে 60 সেকেন্ড অথবা 1 মিনিটে হচ্ছে তোমার 60 সেকেন্ড, ঠিক আছে। আর 1 ঘন্টা হচ্ছে 36 কত, 60 মিনিট আবার 3600 সেকেন্ড এরকম। হ্যাঁ এইগুলো মনে রাখবো, মানে 60 60 6 7 36 3600 সেকেন্ড হবে। তারপর হালি, ডজন, কত, এইগুলা মনে রাখবা। তার মানে এখানে দেখো বলতেছে যে 1 কেজি চালের দাম 8.5 টাকা কোন দেশে, আর 1 কুইন্টাল চালের দাম কত, মানে তাহলে দাম চাইছে, দামের ডান সাইডে রাখবা। তাহলে চাইছে কত, 1 কেজি, 3 নাম্বার 1 কেজি চালের দাম হচ্ছে 8.5 টাকা। তাহলে 1 কুইন্টাল, 1 কুইন্টাল মানে কত, 100 কেজি। তার মানে এর সাথে 100 দিয়ে গুণ, শেষ। তার মানে 8 5 দুইটা শূন্য হলো, কয় ঘরের পরে দেখো পয়েন্ট আছে, 1 ঘরের পরে পয়েন্ট আছে, পয়েন্টটা বসাই দিলে তাহলে 850 টাকা। শূন্যর তো কোনো দাম নাই, পয়েন্টটাকে পরে বসাবা, আগে পুরাটা গুণ করে নিবা, তারপর দেখবে যে কয় ঘর পরে পয়েন্ট আছে, সেই ঘরের পরে পয়েন্টটা বসা দিবা। হ্যাঁ কুইন্টাল মানে 100, 100 কেজিকে 1 কুইন্টাল বলা হয়। এই যে পরে 5 নাম্বার দেখো যে 1 ডজন কলার দাম 4 টাকা, 1 ডজন মানে কতটা, 12টা। তার মানে 1 ডজন কলার দাম হচ্ছে তোমার 4 টাকা, মানে 12টা, 12টা কলার দাম 4 টাকা হয়েছে। এখন 72টা কলার দাম কত, তার মানে একটার দাম 4/72, তাহলে 72টার দাম কত, 4 গুণ 72 ভাগ 12, 3 4 12, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 1 বাঁচলো, 3 4 12, 24 টাকা। সহজ, ঐকিক নিয়ম একদম সহজ। হ্যাঁ এগুলো করা লাগবে না, এটা পারবা। 7 নাম্বারে দেখো, হ্যাঁ করাই আছে, বুঝো এখানে বলছে যে 15টা গরুর মূল্য হচ্ছে 5টা ঘোড়ার মূল্যের সমান, মানে আমি যেই টাকা দিয়ে 15টা গরু কিনতে পারি ওই টাকাতে আমি 5টা ঘোড়া কিনতে পারি। এখন 2টা ঘোড়ার মূল্য যদি 3000 টাকা হয়, একটা গরুর মূল্য কত, তার মানে ঘোড়ার মূল্যটা আবার বের করে ফুল দামটা বের করবো। এখানে তো দেওয়াই আছে, হ্যাঁ গরুরটা বের করতে হবে, দেওয়াই আছে, এটা পারবা তোমরা। আচ্ছা এরপরে আমি আর সহজ সহজটা করাইতেছি না, এখানে একটা ডিম ডজন, এটাও সহজ। আচ্ছা ছাত্রাবাস, এই যে সময় নির্ণয় ছাত্রাবাসের অঙ্কটা একটু দেখো, সময় নির্ণয় 1 নাম্বার অঙ্কটা দেখো। হ্যাঁ এখানে বলছে যে কোন ছাত্রাবাসে 320 জন ছাত্রের 18 দিনের খাবার আছে। এই যে এইসব ক্ষেত্রে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি হয়, এই ছাত্রাবাস বা পুকুর কাটতে বললে বা কোনো কাজ করতে বললে যে এতজন শ্রমিক ছিল আমার এতদিনে কাজটা হবে, অথবা এতজন শ্রমিক কমে গেল আমার কতদিনে কাজটা করতে হবে, এইসব ধরনের যদি করতে বলে, ঠিক আছে, প্রথমে দেখবা যে কতদিন বাইসে আছে, প্রথমে দেখবা যে আমার কতদিন কাজ করা হলো আর কতদিন সময় বেঁচে আছে, সময়টা দেখবা। এখন আমার দেখো এখানে বলছে যে কোন ছাত্রাবাসে কয়জন ছিল, 320 জন ছিল। হ্যাঁ আর এদের হচ্ছে কয়দিনের খাবার ছিল, 18 দিনের, 18 দিনের খাবার ছিল। এখন বলতেছে যে 6 দিন পর ছাত্রাবাসে আরো 160 জন আসলো, কয়দিন পর, 6 দিন পরে আরো 160 জন আসলো। তার মানে এখন তাহলে 6 দিন পরে আসছে, তার মানে এরা তো 6 দিন ধরে খাবারটা খাইছে, তাহলে আমার দিন বাকি আছে কত,
দিন বাকি আছে আমার কয় দিন? 18 মাইনাস 6, 12 দিন। হ্যাঁ, 12 দিন বাকি আছে। এখন 12 দিন পর খাওয়া শুরু করবে কতজন? 320 যোগ 160 জন। কত হচ্ছে? 6 আর 2 8, 3 আর 1 480 জন খাওয়া শুরু করবে। ঠিক আছে, এখন আমার এখানে কোশ্চেন কি বলে দেখো, 6 দিন পরে ছাত্রাবাসে আরো 160 জন আসলে বাকি খাদ্য তার কতদিন চলবে? বাকি খাদ্য আর কতদিন চলবে? এখন 320 জনের ক্ষেত্রে ওই খাবারটা কিন্তু 12 দিনই চলতো, কিন্তু 480 জনের ক্ষেত্রে তো আর 12 দিন চলবে না। তাহলে এখান থেকে আমি বের করবো যে 320 জনের ক্ষেত্রে যদি খাবারটা আমার 12 দিন চলতো, তাহলে একজনের ক্ষেত্রে নিশ্চয়ই আরো বেশি দিন চলতো, আর 480 জনের ক্ষেত্রে কতদিন চলবে বের করো। তাহলে আমার 320 জনের ক্ষেত্রে আমার চলতো কতদিন? 12 দিন বাকি খাবারটা। তাহলে একজনের ক্ষেত্রে তো ওই খাবার আরো অনেক দিন চলতো, ভাগ না, মানে 320 জনের যদি 12 দিন চলে, আমি যদি একা ওই খাবারটা খাইতে চাই, তাহলে আমার তাহলে কতদিন চলবে? তাহলে আমি গুনে যাব। এরপর বলছে যে 480 জন, তার মানে এর ক্ষেত্রে আবার কোন দিন? এই ক্ষেত্রে আমার ভাগ হবে ভাগ 480। এই 0 আর 0 কেটে দিলাম। তারপর হচ্ছে তোমার এখানে যদি 4 দিয়ে ভাগ করি, 4 1 হলো, এখানে হচ্ছে তোমার 2 হলো, আর এখানে হলে 4 8 32। ঠিক আছে, 12 12 কেটে গেল 8। অ্যান্সার কত আছে? 8 দিন। এই যে 0 0 আগে কেটে দিছি, 0 0 থাকলে আগে সবার আগে কমাই নিবা, কেটে দিবা। তারপরে আমি এখানে 4 দিয়ে ভাগ করছি, হ্যাঁ, আর এখানে 4 8 32, 12 12 কেটে গেল 8 হয়ে। বুঝছো? তাহলে এই যে সময় যেগুলো বলবে, এই সময়ের অঙ্কগুলাই আগে দেখবা যে কয়দিন সময় বাইসে আছে। ঠিক আছে, এইভাবে দেখবা। এখন যদি পুকুর কাটতে বলতো, যে আমি 10 জন শ্রমিক দিছি, ওই 10 জন শ্রমিক আমার হচ্ছে 15 দিনে পুকুরটা কাটতে পারে, কিন্তু ওই 10 জন শ্রমিক 5 দিন কাটার পরে আর পুকুরটা কাটলো না। হ্যাঁ, তাইলে আমার ধরো তখন হচ্ছে তোমার আর 5 জন লোক আসলো না। ঠিক আছে, তাহলে বাকি সময়টার মধ্যে ওই 5 জন কত দিনে কাটতে পারবে? তাহলে আমার সময় বাকি থাকবে কয়দিন? 15 দিনের মধ্যে যদি 5 দিন কাজ করে, আমার 10 দিন বাকি থাকবে। তাহলে ওই ওই আগের 10 জন শ্রমিক আমার 10 দিনে কাজটা করতো। এখন যদি আমার শ্রমিক বাড়াই, তাহলে আমি হচ্ছে সময়টা কমে যাবে, আমি হচ্ছে ভাগ করে দিব। আর যদি শ্রমিক আমি কমাই, সেক্ষেত্রে আমার সময়টা বাড়বে, সেক্ষেত্রে আমি গুণ করে দেব। খালি দেখবা যে সময় কয়দিন বাকি আছে। ঠিক আছে, ওই সময়ে কাজ করতো। আর নতুনরা কিভাবে কাজ করতে পারবে, এটা ভেবে ভেবে বসাবা। ওই পরের দেখো অঙ্ক, একই অঙ্ক দেখো, এই যে 7 জন শ্রমিক 7 দিনে 7টা রিক্সা তৈরি করতে পারে, তার মানে 5 জন শ্রমিক 5টা রিক্সা তৈরি করতে কতদিন লাগবে? এটা তো ওই নিয়মে দিই নাই, অঙ্কটা দিয়ে দিছে। কারে কি বলে? এটা কিন্তু ওই নিয়ম নেই, এই নিয়ম না, এটা কিন্তু এমনি দিছে, নরমাল ঐকিক নিয়ম। বলছে যে 7 জন 7 দিনে 7টা রিক্সা। তাহলে এখানে বের করতে বলছে কি দেখো, যাকে বের করতে বলবে তাকে ডানে রাখবে। এখানে 5 জন শ্রমিক 5টি রিক্সা তৈরি করতে কত দিন, তার মানে দিনটা চাইছে, তার মানে আমার দিনটা আমার ডানে যাবে। তাহলে 7টা রিক্সা 7 জন 7 দিনে তৈরি করে। এখানে বলছে যে 5টা রিক্সা 5 জন, তার মানে এখানে 5 5 হবে, 5টা রিক্সা 5 জন। এখন এই অঙ্কগুলা প্রথমে হচ্ছে এক এক করে দেবা, যেমন 7টা রিক্সা 7 জন করে 7 দিনে, তাহলে একটা রিক্সা যদি 7 জন করতো, তাহলে কি কম দিনে লাগতো না বেশি দিন লাগতো? আরো কম দিন লাগতো না? মোট 7টা রিক্সা যদি 7 জন মিলে 7 দিনে করে, তাহলে একটা রিক্সা তো একদিনেই করে ফেলবে, তার মানে তোমার 7 ভাই 7 হবে। তারপরে যদি আবার বলে একটা রিক্সা একজনে করতে দিই, তাহলে আগের থেকে নিশ্চয়ই সময়টা একটু বেশি লাগবে, তাহলে আমার গুণে যাবে। এরপরে বলতেছে যে এখন আমি আবার ফের বাড়াইলাম, এখানে বলছে যে 5টা রিক্সা তৈরি করতে বলছে আবার একজনকে, তার মানে ও নিশ্চয়ই কম সময় করবে, তার মানে এটা আবার ভাগে যাবে। আবার বলছে 5টা রিক্সা 5 জনে করতে, তার মানে বেশি যাবে। 7 গুণ 7 যোগ গুণ 5, 5 5 কাটলো, 7 7 কাটলো, 7 দিন। এখানে খালি মনে নিজের মনের কাছেই করবা যে আমি 10 জন এই কাজটা যদি
এতদিনে করে, তার মানে একজন করলে ওই কাজটা করতে অনেক বেশি সময় লাগবে, অথবা 15 জন করলে আরো কম সময় লাগবে। কম হলে আমি ভাগ করব, আর বেশি হলে তোমার গুণ করব। এবার সব পিতা পুত্র। এখানে বলছে যে দেখো, এটা মুখে মুখে করা যাবে, এটার ক্ষেত্রে অঙ্ক করা লাগবে না। পিতা পুত্রের অঙ্ক এখানে যা দেওয়া আছে সহজ। এখানে বলছে যে পিতা এবং 3 পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, মানে তোমার বাবা আর তোমরা 3 ভাই বোন মিলে বয়স হচ্ছে 60 বছর হয়েছে। এখন 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে, মানে 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে। এখন আমার একটা একটা করে সবার বয়স বের করা লাগবে না, 5 বছর পরে নিশ্চয়ই সবার 5 করে বাড়বে। তার মানে আমরা মোট 4 জন, 4 জনেরই আমার 5 করে বয়স বাড়তেছে, তার মানে 4 5 20 বছর বাড়তেছে। তার মানে আগে ছিল 60 বছর, এখন হলো আরো 20 যোগ করলাম, তাহলে 80 বছর। শেষ, করা লাগবে না, মুখেই। পরেরটা দেখো যে খালেক ও তার বাবার বয়স 40 বছর মিলে 13 বছর পর তাদের সমষ্টি কত হবে। তার মানে 13 বছর পর খালেকেরও 13 বছর বাড়বে, বাবারও 13 বছর বাড়বে, তাহলে 13 দুগুণে 26 বছর বাড়তেছে। তার মানে আগে ছিল 40 যোগ 26 হবে, তাহলে 66 বছর। তারপরে যে রহিম ও করিমের বয়স 40 বছর, 10 বছর পর কত হবে, তাহলে 10 দুগুণে 20, 40 এর সাথে 20 যোগ করলে 60। মুখে মুখে অঙ্ক শেষ, এগুলো করা লাগতেছে না। না, অনেক সময় এটাই অনেক সময় ভুল করে, মনে করে পুত্রের বয়স কত বের করি, তারপর বাবার বয়স কত বের করি, এই করতে গেলে তোমার দিন শেষ। হ্যাঁ, থাকে অনেক সময় এক্সেপশন থাকে, ধরো তোমার 100টা মার্কের পরীক্ষার কোশ্চেন আইছে, একটা কোশ্চেন এক্সেপশন দিতে পারে একটু বড়, তাই বলে তো তোমার 10টার মধ্যে তো 10টাই বড় দিবে না, 10টার মধ্যে 9টা সহজ দিবে, একটা একটু দেখবে, কারণ ওইটা দিয়েই একজনের চান্স পাওয়া আর না পাওয়া নির্ভর করবে। ঠিক আছে। আচ্ছা, এই সময় টময় শর্টকাট এগুলো একই কথা। আচ্ছা, এখানে দেখো বলতেছে যে 10 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, 8 জন লোক কত দিনে করতে পারে। এখন যদি শুধু সময় আর জন দেওয়া থাকে, শর্টকাট টেকনিক, শর্টকাট বলতে এখানে বোঝাইছে দেখো যে বলতেছে আগে ছিল কতজন, আগে ছিল তোমার 10 জন লোক একটি কাজ করতে পারবে 20 দিনে, তাহলে 8 জন লোক কত দিনে, তার মানে 10 জন লোক করতে পারবে হচ্ছে তোমার 20 দিনে, তাহলে 8 জন কত করতে পারবে, মানে আগে যে লোক আর জন দেওয়া ছিল সেটা ভাগ বর্তমানে যা দেওয়া আছে সেটা ভাগ, এটা করলে অ্যান্সার বাড়াই যায়। মানে আগে যা লোক আর জনবল দেওয়া ছিল তার বর্তমানটা ভাগ করলে হচ্ছে অ্যান্সার বাড়াই যায়। তাহলে আগে লোক জনবল 10 জন ছিল আর কাজ ছিল 20 দিনে, তাহলে ওইটা ভাগ বর্তমানে যা আছে, তাহলে কাটাকাটি করো। 4 5 4 5 20, 5 5 25। সেম, তাহলে 15টাই। দেখো যে 15 জন লোক একটি কাজ 3 ঘন্টায় করে, তাহলে 5 জন লোক কয় ঘন্টা লাগবে, তাহলে 15 গুণ 3 ভাগ 5, মানে আগে যে লোক ছিল আর যে সময় ছিল ভাগ বর্তমানে যে লোক দেওয়া আছে। ঠিক আছে। এখানে বলছে দেখো 16 জন লোক 6 দিনে করতে পারে, তার মানে আগে লোক ছিল 16 জন করতে পারে 6 দিনে, আর বর্তমানে লোক দিয়েছে 12 জন, তার মানে 12 জন নিচে ভাগ, বর্তমানে যা আছে তা নিচে ভাগ, শেষ 8 দিন। যদি শুধু লোক আর সময় থাকে, ঠিক আছে, যদি শুধু জনবল আর সময় থাকে আর কিছু থাকে না, তাহলে সেক্ষেত্রে আগে যতজন লোক ছিল আর যতদিনে কাজ করতে পারতো ভাগ বর্তমানে যতজন আছে। আগে যা দিয়েছিল সেগুলো গুণ ভাগ বর্তমানে যা দেওয়া আছে সেটা ভাগে যাবে। লোক আর জনবল শুধু এটা থাকলে, সময় আর এই থাকলে সব এগুলো সব একই রকম। কয় নাম্বার? 7 নাম্বার। 30 জন শ্রমিক 20 দিনে একটি ঘর তৈরি করতে 12 জন, আগে লোক ছিল 30 জন, কাজ করে 20 দিন, ভাগ বর্তমানে আছে 12 জন। ঠিক আছে, আগে ছিল 30 জন আর কাজ করে 20 দিনে, ভাগ 12, সহজ, 30 গুণ 20 ভাগ 12। হ্যাঁ, শুধু বললাম জন আর সময় থাকলে শুধু এই নিয়মে বসাবা, যে আগের গুলা ভাগ বর্তমানেরটা। বললাম না ঐকিক নিয়ম অনেক সহজ। এবার আসো এই জিনিসটা, হয় একটু কাটাকাটিতে সংখ্যা বড় থাকে এজন্য একটু কাটাকাটি করা লাগে। হ্যাঁ, এরপরে আসো দেখো গুরুত্বপূর্ণ 1 নাম্বারটা, এইটার ক্ষেত্রে একটু এইটার ক্ষেত্রে একটা নিয়ম, এগুলো তো বুঝে বুঝে করবা, ডিমের সংখ্যা, হালির সংখ্যা, এর সংখ্যা। এখন এইটা দেখো, রহিম, করিম এবং গাজী 3 জনে একটা কাজ করতে পারে যথাক্রমে
15, 6 এবং 10 দিনে। তাহলে তারা একত্রে কাজ করতে পারে কত দিনে? একত্রে কাজ যদি বলে যে তোমরা 3 জন মিলে যদি একটা কাজ ও করতে পারে 10 দিনে, ও করতে পারে 5 দিনে, ও করতে পারে 7 দিনে, তার মানে এরা 3 জন যদি ওই কাজটা করে কয় দিনে করতে পারে? সমষ্টি কাজ। তাহলে সমষ্টি কাজ যদি x হয়, ঠিক আছে, এটা আমি জানি না কয়দিন x হয়, তাহলে কাজের সমষ্টি কিভাবে লাগে দেখো, 1/1 ধরো রহিমের কাজ, ঠিক আছে, যোগ 1 করিমের কাজ, যোগ 1 গাজীর কাজ, এটা হলো সমষ্টি কাজ। হ্যাঁ, এটা হলো সমষ্টি কাজ সমান 1 এক একজনের কাজ, 1 রহিমের কাজ, 1 করিমের কাজ, 1 গাজীর কাজ, ঠিক আছে, এটাই হলো সূত্র। তাহলে এখানে বলতেছে যে সমষ্টি কাজ x সমান কত হবে, তাহলে এখানে হচ্ছে রহিমের কাজ 1/15 যোগ এর কাজ 1/6 যোগ 1/10। এখন এই লসাগু করে দাও, এটা 30 হয়, এখানে হচ্ছে 15 2, তাহলে 2 প্লাস 5 ছক 30 যোগ 3 দুগুণে 30, এখানে 1 ছিল, তাহলে 1 আর উপরে হচ্ছে 5 আর 2 এ 7 আর 3 এ 10, উল্টাই গেলে 30/10 হচ্ছে 3, তাহলে সমষ্টি কাজ হচ্ছে 3 দিন। তাহলে এখন 2 নাম্বারটা যাও, 2 নাম্বারটা এখানে অনুশীলনে দেখো এরা অংশ অংশ করে করছে, এটা করার দরকার নাই, আমি এই সূত্রই করতে পারি। আচ্ছা এখানে দেখো ক এবং খ একত্রে একটি কাজ করতে পারে 12 দিনে, তার মানে একত্রে কাজ মানে সমষ্টি কাজ 12 দিনে করতেছে, ঠিক আছে। ক একা কাজটি করতে পারে 20 দিনে, তার মানে ক এটা বাই ক যোগ এটা বাই খ, তাই না? তাহলে তাহলে ক একত্রে কাজটা করতে পারে কয় দিনে? এখানে বলতেছে না 20 দিনে, 20 দিনে বলছে খ কয় দিনে করতে পারে, তার মানে খর কাজটা আমার বের করতে হবে, ঠিক আছে, খ কয় দিনে করতে পারে, তাহলে এটা আমি করতে থাকি। করটা তো দেয়া আছে 20 দিনে করে, দেখো ক এবং খ একত্রে করে, তার মানে দুইটার একত্রে কাজ 12 দিন, সমষ্টি কাজ, তাই না? দেখো ক এবং খ একত্রে করে 12 দিনে, তার মানে সমষ্টি কাজ 12 দিনে হলে ক করতে পারে 20 দিনে, তার মানে 1/ক মানে ক করতে পারে 20 দিনে প্লাস 1/খ, খ কয় দিনে করে, তার মানে এটা বের করতে হবে। তাহলে আমার সহজ, আমি আগের মতো লসাগু গসাগু করতে থাকি। এটা সমান কত হয়? 20 খ হয়, আমি ক্ষয় ধরি সহজের জন্য, বা এক্স ধরবো, 20 ক্ষয় ধরলাম, তাহলে এখানে 20 হয়ে গেল, খ থাকলো, তাহলে খ প্লাস এখানে খ থাকলো 20, এই পাশে 12 ছিল, এখন কোনাকুনি গুণ করে দাও, তাহলে 12 দুগুণে হচ্ছে কত? 24, তাহলে 240 খ ইকুয়াল টু খ প্লাস 20 হচ্ছে না? ঠিক হয়েছে না ভুল হয়েছে? ও উল্টা হবে না, 1 আছে না, এই জন্যই তো বলি, এটা 1 এর উপরে আছে না, তাহলে তো এটা উল্টাই যাচ্ছে, তাহলে বা 12 ইকুয়াল টু এটা উল্টাই গেলে উপরে 20 খ হয়, আর নিচে হচ্ছে তোমার খ প্লাস 20। এবার কোনাকুনি গুণ করো, এবার গা ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 12 খ যোগ 12 দুগুণে 24, 240 ইকুয়াল টু তোমার 20 খ। এই যে এটা গুণ, আরে এটা গুণ বুঝছো না তোমরা? এই যে দেখো আমি আরো 12 খ প্লাস 20 ইকুয়াল টু হচ্ছে তোমার 20 খ, এবার ঠিক আছে, তার মানে এখানে গুণ করো 12 খ যোগ 12 দুগুণে 24, 240 সমান 20 খ, তার মানে এখানে ওইটা ওই খ গুলাকে ওই পাশে নিয়ে যাও, 240 থাকলো ওই পাশে 20 খ মাইনাস 12 খ, তাহলে কত হচ্ছে? 8, আর এখানে থাকছে 240, তাহলে এটাকে 8 দিয়ে ভাগ, 240 ভাগ 8, তাহলে 8 3 8 24 30, 30 দিন আনসার। না এরা এখানে দেখো অংশটা অংশ করছে, হ্যাঁ এত অংশ করে, অত অংশ চিন্তা করার দরকার নেই, তুমি আগের ওই সূত্র করেই করতে পারো,
তারপর তোমার যদি অংশ সুবিধা হয় মনে দেখতে পারো, কারণ সমষ্টি কাজ লিখবা আর এক একজনের কাজ 1/বাই করে দিবা। দেখো এরপরে সব একই অঙ্ক। এই যে এই অঙ্কের মতো সেম ওই যে ওই পাশে আছে 8 নাম্বার, অপু দীপু নিপু একটি কাজ 6, 10, 15 দিনে করতে পারে, তারা কত দিনে করতে পারে একত্রে? তো এবার তোমরা অঙ্কগুলা দেখতে থাকো, কোনটায় সমস্যা তাই বলো। 10 নাম্বার, 9, 10, এই যে একটি ঠিকাদার। আচ্ছা, 10 নম্বরে বলতেছে যে একটি ঠিকাদার 1920 মিটার দীর্ঘ একটি রাস্তা 120 দিনে নির্মাণ করে দেওয়ার জন্য 160 জন শ্রমিক নিয়োগ দিল। 24 দিন পর মাত্র এত অংশ কাজ সম্পূর্ণ হলো। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ দিতে হবে? এখন আমি যাকে চাবো সবসময় তাকে আমি ডান পাশে রাখবো। এখন আমার সময় বাকি আছে কয়দিন, কাজ বাকি আছে কয়দিন, এটা বের করবা। ঠিক আছে, কোনো কিছু থাকলে আগে দেখবা যে সময় কতদিন বাকি থাকলো, কাজ কতদিন বাকি থাকলো। তাহলে এখানে আমার সময় বাকি আছে কতদিন, দেখো 120 দিনের কাজ নেছে, তার মধ্যে হয়েছে কয়দিন, 24 দিন হয়ে গেছে। তার মানে আমি সময় বাকি থাকলো 96 দিন, ভাগ ভাগ দিবা, মানে আগে সময় ধরিছিল, হ্যাঁ কন্ট্রাক্টর ধরিছিল আমি 120 দিনে কাজটা করব, কিন্তু আমার 24 দিন কাজ করা হয়ে গেছে, তার মানে আমার সময় বাকি থাকতেছে 120 মাইনাস 24 সমান 96 দিন। এখন আমার কাজ বাকি থাকছে কত, এখানে বলছে 1/8 অংশ কাজ হয়েছে, মানে একটা অংশ যদি একটা কাজ থাকে ওই কাজের 1/8 অংশ হয়েছে, তার মানে আমার 7/8 অংশ বাকি থাকতেছে। এখন একের থেকে তুমি বিয়োগ দিবা, মানে আমার কাজ বাকি থাকছে কতটুকু। ঠিক আছে, সময় বাকি থাকলো কতটুকু, কাজ বাকি থাকলো কতটুকু। এখন এটা নরমাল হিসাবে করবা। এখন এখানে বলতেছে যে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হলে অতিরিক্ত কতজন নিয়োগ দিতে হবে, মানে অতিরিক্ত আর কতজন লাগবে। আগে আমার বের করো যে মোট কতজন লাগবে, তারপরে আগে ছিল এতজন, এখন মোট যেতে যাচ্ছে বিয়োগ করলে আমার যে কয়জন এক্সট্রা লাগবে এটা বাড়াই যাবে। তাহলে আমি যে লোকটা করবো সেটাকে আমি ডান পাশে রাখবো, তাহলে আমি ওই সময়ের হিসাব করব যেটা আগের ছিল। যেমন ওই যে তখন খাওয়ার মধ্যে যে আমার 12 দিন বাকি ছিল আর ছিল 360 জন না কতজন, তাহলে 360 জন ওইটা 12 দিন খাইতে পারতো, তাহলে একজন কতদিন খাইতে পারতো, আর হচ্ছে আরো যদি এতজন যোগ হইতো ওরা কতদিন খাইতে পারতো, এরকম ছিল না। এখানেও সেম, যে আমার লোক ছিল কয়জন, 160 জন, তাহলে 160 জন আমার ওই কাজটা যেই কয়দিন বাকি আছে 96 দিন, ওই 96 দিনে করবে। ঠিক আছে, তাহলে একজনে কত দিনে করতে পারতো, এরকম করে তোমার। এখন যেহেতু বলছে যে তোমার লোক বের করতে হবে, তাহলে আমি লোক আমি ডানে রাখবো, লোককে আমি ডানে রাখবো, তাহলে কাজের হিসাব করো। আমি লোককে যদি ডানে রাখি আমার বাকি থাকলো কাজ, তাহলে আমার 1/মোটে 8 ভাগ কাজ হয়েছে আর 7/8 ভাগ বাকি থাকছে, তাহলে এই 7/8 ভাগ কাজ আমার ওই 96 জন করতে পারতো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার, তাহলে দেখো এখানে বলছে যে 24 দিন মানে বাকি দিনে 1/8 অংশ কাজ করে 1600 জন, 160 জন, তার মানে একদিনে কতজন করে, আর ওই 96 দিনে 7/8 ভাগ কাজ করতে কতজনে করে। এটা হচ্ছে ওই যে 5টার ক্ষেত্রে, 5টা যেরকম করলাম না, ইঁদুর 5টা, একটা রিক্সা 7 জন মিলে 7 দিনে করে, একটা সেরকম 3টার ঘর, এই জন্য 5টা তোমার পরপরই করা লাগবে। তাহলে এই অঙ্কের প্রথম কথা আমি আগে দেখবো যে আমার সময় কয়দিন বাকি। দেখো এখানে হচ্ছে আগে ছিল 120 দিন, এখান থেকে আমার কাজ হয়েছে 24 দিন, তাহলে সময় বাকি থাকছে 96 দিন। এখন আমার কাজ ছিল ফুল একটা কাজ, ধরো একটা কাজ ছিল, এখান থেকে আমার হয়েছে কত, 1/8 ভাগ, তাহলে আমার বাকি থাকছে কাজ কত, 7/8। তোমাদের একটু বোঝার জন্য 7/8 কোথা থেকে আসছে এটা বোঝার জন্য, 1-এর থেকে 1 ভাগ রাখলে 7/8 ভাগ কাজ আমার বাকি থাকতেছে, এই কাজ বাকি থাকতেছে। ঠিক আছে, এতদিনে, তার মানে এই দিনে এই কাজটা আমার করতে কতদিন, কতজন শ্রমিক, 160 জন। ঠিক আছে, তার মানে 160 জন এই 96 দিনে আমার এই 7/8 অংশ কাজ করতেছে।
এখন 24 দিন পর মাত্র 1/8 কাজ হলো, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ দিতে হবে। এখন দেখো এখানে বলছে যে 24 দিনে 1/8 কাজ করে 160 দিনে। তাহলে আমি 24 দিন কাজ করছি, এখানে বাকি কাজের কথা বলি না, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ দিতে হবে। এখন এটা এইভাবেও করতে পারো, আবার এইভাবেও করতে পারো যে 160 জন তোমার, ধরো 96 দিনে, হ্যাঁ 96 দিনে 7/8 অংশ কাজ করে কয়জন, তোমার 160 জন। দেখো তার মানে একদিনে 7/8 অংশ কাজ করবে, নিশ্চয় আরো অনেক বেশি লোক লাগবে না? আমি চেঞ্জ করে করছি। হ্যাঁ আমি এই অঙ্কটা মানে ওই যে আগের নিয়মের মতো করছি, যেখানে ওই যে আমি আগে করছিলাম খাওয়ার এতদিন বাকি আছে, ওরা কতদিন করতে পারবে। আবার তোমরা এটা নিয়েও করতে পারো যে 24 দিনে 1/8 অংশ কাজ করছে 80 জন, তোমরা এখানটাও করতে পারো সুবিধার জন্য। হ্যাঁ দেখো 24 দিনে 1/8 অংশ করতেছিল কাজ হচ্ছে কয়জন, 160 জন। তাহলে একদিনে 1/8 অংশ কাজ, নিশ্চয়ই আরো বেশি সময় লাগবে, আরো বেশি জন লাগবে না একদিনে যদি আমি ওই কাজটা করতে চাই, তার মানে আমি গুণ হব। এখন বলছে যে একদিনে, দেখো আমি একদিনে যদি 1 অংশ কাজ করতে চাই তার মানে আরো বেশি সময় লাগবে, এটা তো কম ছিল, আরো 1 মানে ফুল কাজটা যদি করতে চাই তাহলে আরো সময় লাগবে, তার মানে আমি আরো গুণ দেব, 160 গুণ 24 গুণ, না ওরা হচ্ছে, দাঁড়াও দাঁড়াও, এখানে হচ্ছে একদিনে 1 কাজ করতে, না কোথায়, কোন একের জায়গায়, কোন একের জায়গায়, 8 দিন কোথায় পাচ্ছ তুমি, খালি 8 দিন এটা হচ্ছে তোমার দুইটা লাইন ওরা এমন করছে বুঝছো, 1/8 করছে না, এটারে আমি ওইটা উল্টাই দিছে, উল্টাই দিয়ে উপরে 8 দিছে, নিচে একটা ই করে দিছে। আমি ওই যে প্রথমে যে লাইনটা করছিলাম ওইটাই হচ্ছে সহজে বোঝা যাচ্ছিল, ওই যে তো খাবার মতো, যে ওই বাকি 96 দিনে বাকি কাজটা করতে পারে তাহলে আর কতজন লোক লাগবে, ওইটা করলে আমার সহজ হইতো এটার থেকে। তাহলে 96 দিন নিশ্চয় আরো কম সময় লাগবে, তারপর 7/8 অংশ করতে হলে তোমার আরো কম সময় লাগবে। কাটাকাটি করতে হবে, 8 8 কাটলো, এখানে 6 যাচ্ছে, 4 4 দুগুণে 8, হাতে 1, এটা গেলে তোমার 16, 4 4 16, আর এখানে তোমার 4 দিয়ে কাটছি, হ্যাঁ 24 24 কেটে গেল, তাহলে 40 আর 7 থাকলো, 4 7 28, 280 জন। এখন দেখো 280 জন কিন্তু অ্যান্সার না, 280 জন কিন্তু টোটাল লাগছে, এখন বলছে যে অতিরিক্ত কতজন লাগছে, তার মানে আমার আগে ছিল 160 জন আর এখন হচ্ছে 280, তাহলে 280 মাইনাস 160, তাহলে টোটাল হচ্ছে 40, তাহলে এই জন্য হচ্ছে অতিরিক্ত লাগতেছে। এটা কোথায় আসছিল, 10 নম্বরে না, মানে কোন সালে টালে আসছিল তাই। আচ্ছা এটা বাদ দাও, এবার 12 নম্বরে আসো, স্রোতের অঙ্ক।
স্রোতের অঙ্কে আসো, স্রোতের অনুকূল আর প্রতিকূলে। ঠিক আছে, আমার যদি বলে যে একটা নৌকার বেগ 8 কিলোমিটার, হ্যাঁ, আর স্রোতের বেগ 2 কিলোমিটার, স্রোতের অনুকূলে বেগ, তাহলে যদি নৌকা স্রোত অনুকূলে হয় তাহলে নৌকার বেগের সাথে স্রোতের বেগটা যোগ করবা। আর যদি বলে স্রোতের প্রতিকূলে যাচ্ছে তাইলে তোমার বিয়োগ হবে। বুঝছো? অনুকূল মানে হচ্ছে স্রোত যেদিকে যাচ্ছে নৌকা ওইদিকে ভেসে যাচ্ছে, অনুকূল, তাহলে অনুকূলে যোগ হবে। হ্যাঁ, যেমন স্রোতের বেগ 2 কিলোমিটার, আমার নৌকার বেগ 6 কিলোমিটার, তাহলে টোটাল বেগ কত আমার? 6 আর 2 8 কিলোমিটার। আবার যদি বলে নৌকার বেগ 6 কিলোমিটার, স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার কিন্তু প্রতিকূলে যাচ্ছে, তাহলে আমার নৌকা কয় কিলোমিটারে যাবে? 6 এর থেকে 2 বাদ দিবা, 4 কিলোমিটার বেগে যাবে। কথাটা বোঝো, যদি আমার নৌকার বেগ হয় 6 কিলোমিটার আর স্রোতের বেগ হয় 2 কিলোমিটার, এখন বলতেছে যে নৌকাটা স্রোতের অনুকূলে যাবে, তাহলে আমার টোটাল বেগ কত? 6 আর 2 8। এখন যদি বলে নৌকাটা স্রোতের প্রতিকূলে যাবে, তাহলে আমার টোটাল বেগ কত? 6 - 2 4 কিলোমিটার। এখন দেখো একটা এখানে বলছে 12 নম্বরে, একটি নৌকা স্রোতের অনুকূলে যায় 8 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে যায় 4 কিলোমিটার, নৌকার টোটাল বেগ কত? এটা হচ্ছে টোটাল বেগ চাইছে, একবার অনুকূল একবার প্রতিকূল দিয়েছে, তাহলে টোটাল বেগ বের করতে হলে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলেই বাড়াই যায়। টোটাল বেগ এত কোনো খাটনি নাই, টোটাল বেগ মানে অনুকূল যোগ প্রতিকূল ভাগ 2, গড় একটা বেগ। ঠিক আছে, আর এরকম কঠিন অঙ্ক নাই, সবগুলাই পারবা। আর কি দেখো, এগুলোর মধ্যে আর কোনো সমস্যা আছে? দেখো তো। এই যে 18 নম্বরে দেখো বলছে যে একজন পুরুষ যে কাজটা একদিনে করে ওই কাজটা স্ত্রীলোক করে 3 দিনে। তার মানে একটা পুরুষ একদিনে করলে স্ত্রীলোক 3 দিনে করবে, তার মানে পুরুষের শক্তি স্ত্রীর মহিলার থেকে 3 গুণ বেশি তার শক্তি। এখন বলছে যে এই কাজটা যদি 15 জন পুরুষ একদিনে করে, ঠিক আছে, তাহলে একদিনে করতে স্ত্রীলোক কয়জন স্ত্রীলোকের প্রয়োজন হবে? তার মানে যেহেতু 3 গুণ মহিলা লাগবে, তাহলে 3 15 45। হুম, না আর এরকম অঙ্ক ঐকিক নিয়ম খুব সহজ, হ্যাঁ, একটু বুঝে বুঝে কি চাচ্ছে করে দিলে হয়ে যায়। শেষ আজকে। হয়েছে ম্যাম, আর নাই অঙ্ক? না আর নাই, শেষ আজকে। তোমরা বাসায় যে সূচক লগারিদম একটু ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? ঐকিকে সমস্যা হবে না, ঐকিকে যারে চাবে ডানে দিয়ে দিবা, দিয়ে বাকিগুলা বের করবা, সমস্যা হবে না। আর হচ্ছে সূচক লগারিদমে একটু সমস্যা হয়, ওইটা সূত্রটা বারবার করতে হবে মনে রাখার জন্য, নাই মনে থাকে না। হ্যাঁ, সূত্রগুলো মনে রেখে একটু যা আছে প্র্যাকটিস করো। আজকে এই জন্য আমি বই ধরে করছি যাতে তোমাদের বাসায় যে বইয়ের অঙ্ক করতে সমস্যা না হয়। ম্যাডাম আজকে তো 6 নাম্বার লেকচার হলো, তাহলে কি 5 নাম্বার লেকচার 5 কবে নাম্বারটা হবে? নেক্সট দিন হবে। ওকে। লেকচার তোমাদের একটাও বাদ যাবে না, লেকচার তো সবসময় সেম পর হয় না। হ্যাঁ, লেকচার এক এক সময় উল্টাপাল্টা হয়, কিন্তু লেকচার কখনো তোমাদের বাদ যাবে না, সবগুলা লেকচার হবে। এবং এরপরে তোমার আমি এরপরে যদি ক্লাস নিয়ে চেষ্টা করবো যে তোমার বই অনুযায়ী সলভ করে দেওয়ার চেষ্টা, কারণ ওই যে প্রথম 2টা ক্লাসে তো তোমাদের বইয়ের অঙ্ক সলভ করতে সমস্যা হয়েছে, এই জন্য সলভের ওইগুলাতে আবার একটা ক্লাস পাবা। ঠিক আছে, আর কোনো সমস্যা আছে, কিছু বলার আছে? না ম্যাডাম। আচ্ছা, আর বাসায় যে করো, করার পরে যদি কোনো সমস্যা হয় ওইগুলা আবার টুকে রেখো। হ্যাঁ, আমি সলভ ক্লাস তো আর মানে 2-3টা ক্লাস আছে, এটা হওয়ার পরে তোমরা সলভ ক্লাস পাবা। হ্যাঁ, তখন তোমরা ওই সলভ ক্লাসে ওই জিনিসগুলো টুকে রাখবো, ওইগুলো সব সলভ ক্লাসে নিয়ে আসবা। আচ্ছা। ওকে।